হ্যালো ভিউয়ার্স, রানা ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি পড়ি। আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না। শহরের নামকরা 11 জন ভয়ঙ্কর হ্যাকার একই সাথে মাথায় হাত দিয়ে বসে আছে, কারণ তাদের সমস্ত কম্পিউটার সিস্টেম অন্য এক হ্যাকার হ্যাক করে নিয়ে আয়ত্ত করে রেখেছে। কেউ তাদের নিজস্ব কম্পিউটারে প্রবেশ করতে পারছে না। সবার কম্পিউটারের উপরে একটা লেখাই রান করছে, যা হলো এমপি সেট। সবার কম্পিউটারের স্ক্রিনে একই লেখা দেখে তাদের বুঝতে বাকি নেই যে তাদের সবার সিকিউরিটি সিস্টেম একজন ব্যক্তি ভেঙে ফেলেছে। সবার বুকের ভেতর ধুকপুক করছে, কারণ তাদের কম্পিউটার হ্যাক করে নেওয়া মানে দেশের অনেক তথ্য ফাঁস হয়ে যাওয়া। এই 11 জন হ্যাকার কালো জগতে বেস্ট ইভেল নামে পরিচিত। তাদের নামেই পুরো ডার্ক সার্কেল চলে। তবে তারা দেশের স্বার্থেও বিভিন্ন সময় কাজ করে। দেশের সিকিউরিটি সিস্টেম তারা আড়াল থেকে প্রোটেক্ট করে। কিন্তু এখন তাদের কলিজাতে পানি নেই, কারণ তাদের কম্পিউটার দেশের অনেক মূল্যবান তথ্য রয়েছে। তারা সবাই কান্না করে দেওয়ার উপক্রম হয়েছে, কারণ তারা সবাই এক জিনিসকেই ভয় পাচ্ছে, যে সেই হ্যাকার যদি সরকারি কোনো তথ্য ফাঁস করে দেয়, তাহলে প্রশাসন তাদেরকে ছাড়বে না, সোজা ধরে নিয়ে গিয়ে আজীবন লোহার কুঠুরিতে আটকাবে। ঠিক তখনই উপর থেকে ফোন আসে। এবার আরো ধুকপুক করছে তাদের বুক, কারণ তারা যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটা হয়েছে। তাও ভয়ে ভয়ে বেস্ট ইভেলের হ্যাকার লিডার ফোনটা রিসিভ করে, যার নাম হলো রবার্ট। জি স্যার, বলুন। রবার্টস, কী সব শুনছি আমি? তোমাদের সিস্টেম নাকি কেউ একজন হ্যাক করে নিয়ে গিয়ে তার ক্লোন তোমাদের কম্পিউটারের উপরে ছেড়ে দিয়েছে। রবার্টস চুপ হয়ে আছে। কি হলো, কথা বলছো না যে? জি স্যার, কেউ একজন আমাদের সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে নিয়েছে। রবার্টস, কি করে সম্ভব এটা? দেশের সবচাইতে হাই টেকনোলজি আমাদের কাছে, তাও কি করে অন্য হ্যাকার আমাদের সিস্টেমকে হ্যাক করে? স্যার, সেটা তো আমরাও বুঝে উঠতে পারছি না। রবার্টস, তোমাদের কাউকেই আমি ছাড়বো না যদি দেশের কোনো তথ্য সেই হ্যাকার লিক করে দেয়। স্যার, প্লিজ আমাদেরকে একটু সময় দিন, আমরা সমস্ত কিছু ঠিক করে নেব। যা করবার করো, কিন্তু আমি যেটা বলেছি সেটাই হবে। যদি সেই হ্যাকার কোনো তথ্য পাবলিক করে, আর তোমরা এক্ষুনি ডার্ক সাইড থেকে নিজেদের নাম মুছে ফেলো, কারণ তোমাদের মতন হ্যাকার আর কোনো ভ্যালু নেই এখন। এত বড় নাম নিয়ে ডার্ক ওয়েবে বসে আছো, অথচ অথচ নিজেদের সিকিউরিটি সিস্টেমকেই তোমরা ঠিকভাবে সামলাতে পারো না। স্যার, প্লিজ এমনটা করবেন না। আমরা সত্যি কিছু সময়ের মাঝে সমস্ত সিস্টেমকে আবার নিজেদের আয়ত্ত করে নিব। না, আমি তোমাদের কোনো কথাই শুনবো না। আমি যেটা আদেশ করেছি সেটাই করবে তোমরা এখন। আর না হয় কিন্তু সস্তা হ্যাকার বলে বাজারে বিক্রি করে দেবো তোমাদেরকে। তারপর তো বুঝতেই পারছো যে কি হবে তোমাদের। একদম আজীবন জেলের ভাত খেতে হবে। না না স্যার, আমরা কালো দুনিয়া থেকে নিজেদের নাম মুছে দিচ্ছি। আপনি প্লিজ এসব করবেন না। তাড়াতাড়ি। উপর থেকে এমন ভয়ানক আদেশ পেয়ে রবার্ট এবং তার সাথীরা আরো ঘাবড়ে যায়। তারা এখন কিভাবে কি করবে কোনো আইডিয়াই নেই তাদের কাছে। অন্যদিকে সাহিল কলেজ থেকে ক্লাস শেষ করে বের হয়েছে। তখনই তার কাছে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। সে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আমি জেমস বলছি। কোন জেমস? চিনলাম না তো। ওয়েট ওয়েট, চিনবে। আগে তোমায় আমি নিজের পরিচয়টা দেই, তার আগে বলো, কিছুদিন আগে একটা আইসিটি সেমিনারে বিজয় হয়েছিল, তুমি সেই সাহিল না? জি, আমি সেই ব্যক্তি। তোমার সেই সেমিনারে বিচারক হিসেবে একজন ব্যক্তি ছিল জেমস নামক, আমি সেই ব্যক্তি। ও স্যার, কেমন আছেন আপনি? আছি কোনো রকম, তবে বেশি একটা ভালো নেই। কোন স্যার? আসলে একটা সমস্যায় পড়ে তোমায় ফোন করেছি। জি স্যার, বলুন কি সমস্যা, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ বলবো, কিন্তু তুমি সেই বিষয়ে কাউকে কিচ্ছু বলতে পারবে না। ঠিক আছে স্যার, বলবো না। তুমি হয়তো বেস্ট 11-এর নাম শুনেছ, যারা ডার্ক ওয়েভের বেস্ট একটা টিম। জি স্যার, অবশ্যই শুনছি, আর তাদের কাজের দ্রুততা সম্পর্কেও আমি জানি। বর্তমান সময়ে ডার্ক ওয়েব অনেক ভয়ঙ্কর একটা টিম। এই বেস্ট 11। আমি সেই টিমের মেন লিডার। বেস্ট 11 আমার কমান্ডেই কাজ করে, কিন্তু কিছুক্ষণ আগে অন্য এক হ্যাকার এসে বেস্ট 11-এর পুরো সিকিউরিটি সিস্টেম উড়িয়ে দিয়েছে।
এবং বেস্ট ইলেভেনের সমস্ত কিছুই সে নিজের অধীনে করে রেখেছে। বেস্ট ইলেভেনের কোনো কর্মী তাদের কম্পিউটার ওপেন করতে পারছে না। সবার কম্পিউটারই সেই হ্যাকার নিজের আয়ত্তে নিয়ে রেখেছে। সো তুমি কি আমাকে সেই বিষয়ে কোনো ধরনের সাহায্য করতে পারবে? কারণ তোমার কাজের কিছুটা দক্ষতা সেদিন আমি দেখেছি। স্যার, বেস্ট ইলেভেনের মতো টিমকে যখন এই হ্যাকার নাকানি চৌবানি খাওয়াচ্ছে, তাহলে আমি তো তার কাছে দুধের বাচ্চা। তবে হ্যাঁ, আমি চেষ্টা করে দেখতে পারি, হয়তোবা কিছু একটা করতে পারবো আপনাদের জন্য। ঠিক আছে, তুমি আমার অফিসে চলে এসো, আমি তোমায় ঠিকানা মেসেজ করে দিচ্ছি। তারপর আমি তোমায় নিয়ে বেস্ট ইলেভেনের কাছে যাব। কিন্তু মনে রেখো, তুমি সেই বিষয়ে কিন্তু কাউকে কিচ্ছু বলতে পারবে না, কারণ বেস্ট ইলেভেন হ্যাকারকে আজ পর্যন্ত কেউ নিজের চোখে দেখেনি। ঠিক আছে স্যার, আমি কাউকেই বলবো না। তারপর ফোনটা রেখে দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে গন্তব্যের জন্য রওনা হয়ে গেলাম। মানুষটা আমায় তার অফিসের ঠিকানা মেসেজ করে দিয়েছে। সেখানে পৌঁছাতেই একজন লোক এসে আমায় সেই স্যারের কাছে নিয়ে গেল। সেই স্যার আমাকে দেখেই বসতে বলল। সাহেল, তুমি কি করতে পারবে বলো আমাদের জন্য। স্যার, কি করতে পারবো জানি না, তবে আশা করি কিছু একটা আমি অবশ্যই করতে পারবো। তবে তার জন্য আমার সেই হ্যাক হওয়া কম্পিউটারগুলোর কাছে যেতে হবে। ঠিক আছে, চলো তুমি আমার সাথে। তারপরে সেই জেমস নামক ব্যক্তিটা সাহিলকে নিয়ে বেস্ট ইভেলদের কাছে চলে যায়। সাহিল সেখানে গিয়ে পুরো থতমত খেয়ে যায়, কারণ এত হাই টেকনোলজি সে এর আগে কোনো দিনও দেখেনি। এদিকে একজন এখনো মাথায় হাত দিয়ে হাই হুতাশ করছে। তখনই জেমস সাহিলকে বলে, এই যে বেস্ট ইলেভেনের কক্ষ, সেখানেই তাদের সমস্ত কম্পিউটার অচল হয়ে পড়ে আছে। ঠিক আছে স্যার, চলুন। সাহিল সেও কক্ষে প্রবেশ করতেই তার শরীরে কাঁটা দিয়ে ওঠে, কারণ বেস্ট ইভেলদের কক্ষটা যেন অন্যকার একটা দুনিয়া। আর এত ভালো মানের কম্পিউটার দেখে তার মাথা জ্যাম খেয়ে যায়। তাও সে চুপচাপ গিয়ে সেই কম্পিউটারের সামনে বসে। আর বেস্ট ইভেলদের এবং সেই জেমস নামক ব্যক্তিটাই সহ সবাই সাহিলের পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু দুঃখের বিষয়, বেস্ট ইভেলদের সবার মুখের উপরে জোকার্সের মাস্ক পরে রেখেছে। সে তাদের ভেতর থেকে কাউকে দেখতে পায়নি, কিন্তু তাতে তার কোনো আফসোস বা আক্ষেপ নেই, কারণ তারও কিছুক্ষণ লুকায়িত পরিচয় আছে। তখনই জেমস বলে, নাও সাহিল, কি করবে করো। সাহিল শুরুতেই বিসমিল্লাহ বলে কম্পিউটারে হাত দেয়, কিন্তু তখনই সে দেখতে পায় সেই হ্যাকার কোডিংটা, যেটা ছিল MPZ। সেই কোডিংটা দেখে তার মাথা খারাপ হয়ে যায়, কারণ জেড নামের কোডিংটা তার পরিচিত। সে কম্পিউটার থেকে হাত সরিয়ে পাশে থাকা টেবিলের উপর থেকে কলম হাতে নিয়ে নাচাতে শুরু করে। তার এমন অদ্ভুত আচরণ দেখে সেই জেমস নামক লোকটা তাকে বলে, সাহিল, তুমি কি কিছু করতে পারবে না? স্যার, পারা না পারা তবে পরে। স্ক্রিনে যেই কোডিংটা ভাসছে, আপনারা সেটার মানে জানেন কি? না, আমরা তো এই কোডিংয়ের কোনো মানেই জানি না। স্যার, কোডিংয়ের প্রথম দুই সংখ্যার মানে আমার জানা নেই, তবে জেড মানে কি সেটা আমি অবশ্যই জানি, আর আপনারাও জানেন। তবে হয়তো মাথায় নেই জেড মানে সেই কুখ্যাত হ্যাকার কোডিং নামে, যে কিনা 2018 সালে পুরো ইন্টারনেট দুনিয়ায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল, যে কিনা একদিনে পুরো ডার্ক ওয়েবের 12টা বাজিয়ে দিয়েছিল, যে কিনা ডার্ক ওয়েব থেকে নিয়ে শুরু করে সোশ্যাল জগতের সমস্ত হ্যাকারকে এক রাতেই নিজের জিম্মাই করে নিয়েছিল। সেই হ্যাকারের কোডিং নামের অ্যালফাবেট ছিল জেড। তারপর সেই বহুদিন কালো জগতের রাজত্ব করেছিল, পরে সেই হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছে। আর তারপরে বেস্ট ইভেন কালো জগৎ নিজের নামের আতঙ্ক ছড়ায়, কিন্তু এখনও সেই জেড ডার্ক ওয়েবে প্রবেশ করলে সমস্ত হ্যাকারের মনে আতঙ্ক ধরে যায়। তাই তারা নিজের সমস্ত নাম নিশানা মুছে ফেলে ডার্ক ওয়েব থেকে, কারণ তারা জানে যে তাদের কোনো ইনফরমেশন জেডের চোখে পড়লে তারা শেষ। হ্যাঁ, এবার মনে পড়েছে, ইন্নানিল্লাহ। তার মানে কি সেই যে এই সব করছে? সাহিলের মুখ থেকে জেডের ইতিহাস শুনে বেস্ট ইভেলের সহ সবাই ঘাবড়ে যায়, কারণ তারা ভালো করেই জানে যে জেড কত বড় মাফিয়া এই হ্যাকার দুনিয়ার জন্য। স্যার, সে আমি জানি না, তবে আমি দেখছি কি করা যায়। তারপর সাহিল কম্পিউটার নিয়ে অনেকটা সময় ধরে গুতাগুতি করে, কিন্তু সে কোনো কিছুতেই কম্পিউটার ওপেন করতে পারে না।
এখনো সেই কম্পিউটারে এমপিজেড রানিং করছে। সাহিলের মাথা যেন পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে এসব দেখে। তার সাথে সাথে সকলের মাথা খারাপ হয়ে যাচ্ছে, অবশ্য তাদের মাথা আগ থেকেই খারাপ হয়ে আছে। তখন সাহিল বলে ওঠে, স্যার, আপনাদের কম্পিউটারের ইনফরমেশন কি আর কোনো জায়গায় সেভড করা নেই? হ্যাঁ আছে। তাহলে ঠিক আছে। কি ঠিক আছে সাহিল? স্যার, আমায় আর 10 মিনিট সময় দিন ভাবার জন্য। আপনারা প্লিজ আমায় একটু একা ছেড়ে দিন। ঠিক আছে, আমরা সবাই চলে যাচ্ছি। তারপর জেমস এবং বেস্ট ইভেলের রুম ত্যাগ করে আর সাহিল ব্যাগ থেকে একটা খাতা বের করে টেবিল থেকে উঠিয়ে নেওয়া কলমটা নিয়ে কিছু একটা লিখে খাতার উপরে, তারপর কম্পিউটারে আবারও হাত দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। কিন্তু সে থেমে নেই, সে সোজা বেস্ট ইভেলদের একটা কম্পিউটার উঠিয়ে নিয়ে সজোরে ফ্লোরের উপরে আছাড় মারে, তারপর সজোরে হাসতে থাকে আর সাথে সাথেই বাকি 10টা কম্পিউটার চালু হয়ে যায় আর তাদের মধ্যে থেকে সেই কোডিংটা চলে গিয়ে একটা ভিডিও চালু হয় 31 সেকেন্ডের, কিন্তু ভিডিওটাতে কোনো সাউন্ড নেই। ভিডিওটা শেষ হতেই সবকটা কম্পিউটার আগের নেই ওপেন হয়ে যায়। অন্যদিকে কিছু ভাঙার পেয়ে সেই অফিসার সহ বেস্ট এলিফ্যান্ট দৌড়ে আসে। তারা আসতে আসতেই সেই ভিডিওটা কেটে যায়, কিন্তু কম্পিউটারের ডেটাবেজ সেভ হওয়ার সিস্টেম চালু থাকায় অটো একটা ফাইল হয়ে সেই ভিডিওটা সেখানে সেভ হয়ে যায়। ভিডিওটা ছিল কোনো একটা মেয়ের ভয়েস, অবশ্য ভয়েসটাতে অটো মেকানিক্যাল টোন ব্যবহার করা হয়েছে। সাহিল তাড়াতাড়ি সেই ফাইলটা ওপেন করে ভিডিওটা আবার প্লে করে আর সাউন্ড একদম বাড়িয়ে দেয়, কারণ আগের বার সাউন্ড কম থাকায় কিছু শুনতে পায়নি সে, তাই এবার সাউন্ড একদম বাড়িয়ে দিয়েছে। ভিডিওটাতে একটা মেয়ে মুখোশ পরা ছবি উঠে আছে আর ভিডিও সাইডে একটা মেয়ের ভয়েস বাজছে। মেয়েটা বেস্ট ইভেলকে ব্যঙ্গ করে ভয়েসটা পাঠিয়েছে। হেই ওয়েস্ট 11, নাড়িয়ে দিয়েছি তোদের মাথা। তোরা আমার তালাশ করিস না কখনো, কারণ তোরা আমায় খুঁজে তো পাবি না কখনো। খুঁজে পেলেও পাবি ব্যাঙের ছাতা। আবার বলছি, তালাশ করিস না তোরা আমার, না হয় কিন্তু নারী শক্তির কাছে হেরে গিয়ে কাটাবি তোরা মাথা। সবাই ভয়েসটা শুনে বুঝে যায় যে যেই মানুষটা তাদের কম্পিউটার হ্যাক করেছে সে একটা মেয়ে, কিন্তু কারোর এই যেন বিশ্বাস হচ্ছে না যে একটা মেয়ে তাদের মতন হ্যাকারের পুরো সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে নিয়েছে। আর অন্যদিকে সাহিল সেই ভয়েস শুনে আবারও সজোরে হেসে ওঠে আর মনে মনে কিছু একটা চিন্তা করতে থাকে। তখনই অফিসার জেমস তাকে জিজ্ঞেস করে, সাহিল, তুমি এমন পাগলের মতো হাঁটছো কেন? আর কি কারণে তুমি কম্পিউটারটা আছাড় দিয়ে ভেঙে ফেললে? তুমি কি জানো এই কম্পিউটারটা বেস্ট ইলেভেনদের সব থেকে গুরুত্বপূর্ণ কম্পিউটার ছিল? তুমি কি জানো এই কম্পিউটারটা বেস্ট ইলেভেনের সবচাইতে বড় হাতিয়ার ছিল হ্যাকিং জগতের জন্য? এই কম্পিউটার দ্বারাই বাকি 10টা কম্পিউটারের কাজকর্ম প্রসারণ করা হতো। স্যার, হাসার কারণটা না হয় অন্য কখনো বলবো। আর তাছাড়া সময় আসলে অবশ্যই আপনারা নিজেই বুঝতে পারবেন। আর কম্পিউটারটা ভেঙে ফেলার আসল কারণটাই হলো এটা, যে এই কম্পিউটারটাই বেস্ট 11-এর সবচাইতে ভয়ানক হাতিয়ার। তাহলে তুমি জেনে বুঝে সেটা ভাঙলে কেন? স্যার, আপনি হয়তো এখনও আমার কাজের ধারা বোঝেননি। আচ্ছা, আমিই বলছি বুঝিয়ে। সেই হ্যাকার মেয়েটা বেস্ট ইভেনের অন্য কোনো কম্পিউটার হাতে দেয়নি, সে সোজা একদম গোড়ায় হাত দিয়েছে। সে কোনোভাবে জানতে পেরেছে যে সে যদি বেস্ট ইভেন হেড হোল্ডারকে বা সবচাইতে গুরুত্বপূর্ণ কম্পিউটারটাকে কাবু করতে পারে, তাহলে বাকি কম্পিউটারগুলো তার হাতের মুঠোয় চলে আসবে। তাই সে একদম মেইন পয়েন্টেই হাত দিয়েছে। সে এতটা সময় বেস্ট 11 হেড কোয়ার্টার্সকে নিজের জিম্মাই করে রেখেছে বলে বাকি সব কয়েকটা কম্পিউটার তার হাতের নিশানায় নাচানাচি করছে। তাই আমি হেড হোল্ডারটাকেই ভেঙে ফেলেছি, যাতে করে তার ভিতর থাকা প্রোগ্রামগুলো কল হয়ে যায়, কারণ এতটা সময় এই কম্পিউটারে সচ্ছল থাকায় সেই লেডি হ্যাকার কম্পিউটারের ভিতরে ঢুকে বসেছিল। কিন্তু সাহিল, সেটা তো অন্যভাবেও করা যেত। স্যার, এতটা সময় কেউ পেরেছে কম্পিউটারগুলোকে সেই হ্যাকারের হাত থেকে মুক্ত করতে পারেনি, তো তাহলে ভবিষ্যতেও পারবে না, কারণ হেড হোল্ডারের অনেক বড় দুর্বলতা হয়তো তার হাতে লেগেছে।
তাই সে সহজেই কম্পিউটারের প্রোগ্রামকে হ্যাক করে সব কয়েকটা কম্পিউটারকে নিজের দখলে করে রেখেছিল এতটা সময়। আর হ্যাঁ, তবে একেবারে অন্য কোনো উপায়ে কম্পিউটারগুলোকে ছুটিয়ে আনা যেত না যে তা না, যেত, বাট সেই সময়ের মাঝে হয়তো সেই লেডি হ্যাকার আপনাদের সিস্টেমের পুরোটা 12টা বাজিয়ে দিত। তাই এই পদ্ধতি অবলম্বন করা। আর স্যার, আপনি হয়তো অবশ্যই শুনেছেন যে কখনো কাজের মাঝে বাধা আসলে কিছু সময় সেটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেওয়া উচিত, না হয় একদম প্রথম থেকে কাজ শুরু করা উচিত। হ্যাঁ সাহিল, আমি বুঝে গিয়েছি তুমি কি বোঝাতে চাচ্ছ। ধন্যবাদ তোমাকে সাহিল। যা বেস্ট ইলেভেন এতটা সময়ও করতে পারেনি তা তুমি আধ ঘন্টায় করে দেখিয়েছো। তোমার জন্য অনেক বড় উপহার রয়েছে সাহিল। তুমি চাইলে আমাদের বেস্ট ইলেভেনের হয়ে কাজ করতে পারো। সাহিল জেমস নামক মানুষটার মুখে বেস্ট ইভেন্টের হয়ে কাজ করার কথা শুনে চমকে ওঠে। কারণ সে এত বড় হ্যাকারের সাথে কাজ করার সুযোগ পেয়েছে। কিন্তু সে পরক্ষণে কিছু একটা ভেবে মুচকি একটা হাসি দেয়। কি হয়েছে সাহিল, হাসছো কেন? স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সম্মান দেওয়ার জন্য। কিন্তু স্যার, আমি এত বড় মহান হ্যাকারদের সাথে কাজ করার মতন যোগ্যতা রাখি না। আমার মাঝে যদি সত্যিই যোগ্যতা থাকতো তাহলে আমি আপনাদের ক্ষতি না করা ছাড়াই উপকার করতাম, কিন্তু সেটা আমি করতে পারিনি। আর মাঝে সত্যিই কোনো কিছুই নেই স্যার। আর তাছাড়া আমি একজন স্টুডেন্ট, আমার পড়ালেখার পিছনেও সময় দিতে হয়। তাই হয়তো সব কিছু মিলিয়ে কাজ করা সম্ভব হবে না আমার কাছে। আমাকে ক্ষমা করবেন স্যার। সাহিল, তোমার মতন মানুষ আমি আমার বাপের জন্মেও দেখিনি। কারণ ডার্ক ওয়েব পুরো ইলেভেনের নামে কাঁপে। আর এই বেস্ট ইলেভেনে আসার জন্য অনেক বড় বড় হ্যাকাররা মনের মাঝে বিশাল আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে। আর সেখানে তুমি কাজ করার সুযোগ পেয়েও সেটাকে প্রত্যাখ্যান করছো। ঠিক আছে, যাও, তোমায় আর জোর করব না। যদিও তোমার কাজে মুগ্ধ আমি, কিন্তু তোমার পড়ালেখার বিষয়টার জন্য আর জোর করতে পারলাম না। ধন্যবাদ স্যার আমার বিষয়টাকে বোঝার জন্য। তবে হ্যাঁ, কখনো তোমাকে সাহায্যের জন্য ডাকলে চলে এসো কিন্তু। অবশ্যই স্যার। আচ্ছা ঠিক আছে, চলো, তোমায় আমি ছেড়ে দিয়ে আসি। না না স্যার, তার কোনো দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। শিওর? অবশ্যই স্যার। সাহিলের কথা শুনে জেমস নামক লোকটা পকেট থেকে ছোট্ট একটা টাকার বান্ডিল নিয়ে সাহিলের হাতে চেপে দেয় আর বলে, এটা আমি তোমায় খুশি হয়ে দিয়েছি, তুমি কিছু মনে করো না। লোকটা বিনয়ী ভাব দেখে সাহিল আর কিছু বলতে পারে না। তাই সে চুপচাপ টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে আসে। সেখান থেকে বের হতেই তার নাম্বারে একটা ফোন আসে। সে স্বাভাবিকভাবে ফোনটা রিসিভ করে হ্যালো বলে। রে, কি খবর তোর? একটা মেয়ে তাকে ফোন করেছে। জি, আলহামদুলিল্লাহ ভালো। বাট আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আরে আমাকে চিনতে পারলি না? এত তাড়াতাড়ি ভুলে গেছিস আমায়? আসলে দুর্বল মস্তিষ্কের মানুষ তো, তাই মাথায় বেশিক্ষণ কিছু থাকে না। সো কে আপনি? পরিচয়টা দিলে খুশি হতাম। কে হতে পারে? আইডিয়া করতো। আমি সত্যিই বলছি, আমার মনে পড়ছে না। আর আইডিয়া করতে পারলে তো অবশ্যই কারো না কারো নাম বলতাম। আরে আইডিয়া তো কর, পরে যদি মনে করতেই নাই পারিস তাহলে না হয় নিজেই পরিচয়টা দিব। নাম ধরে যেহেতু ডাকছেন, তাহলে অবশ্যই পরিচিত কেউ হবেন। কে হতে পারেন? কে হতে পারেন? তোর মনে পড়ছে না, প্লিজ পরিচয়টা দিন। আরে আজই পড়ি। কোন পড়ি? আরে তাও মনে করতে পারছিস না তুই? আমি তোর স্কুল ফ্রেন্ড পড়ি। আরে তুই হঠাৎ তুই আমায় ফোন করলি কি মনে করে? আর আমার নাম্বার বা পেলি কোথায়? পেয়েছি, যে কোনো একজনের থেকে নিয়েছি। বাপ রে, কতদিন পর ফোন দিলি। 4 বছর পর তোর সাথে আমার যোগাযোগ হচ্ছে। সেই যে স্কুল বেলায় শেষ হওয়ার পর হারিয়েছিস, তারপর আর কখনো খবরও নিসনি আমার। আরে কি করে খবর নেব বল? আমি অনেক কয়বার তোর নাম্বার ফোন দিয়েছি, বাট সেটা বারবারই বন্ধ এসেছে, তাই আর ফোন দেইনি। আচ্ছা বল, কি অবস্থা তোর? কোথায় আছিস তুই? আর কি করছিস এখন? এই তো ভালোই আছি। আর আছি বলতে কিছুদিন হলো ঢাকায় খালার বাসা এসেছি। তুই তো জানিস, স্কুলে পড়াশোনা শেষ হওয়ার পর মা বাবা আমায় চট্টগ্রামে নিয়ে আসে। তারপর সেখানে নিয়ে একটা কলেজে অ্যাডমিশন করে দেয়। আর সেখানে কলেজের লেভেল শেষ করে চট্টগ্রাম ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। যাক, ভালোই হয়েছে। আচ্ছা চল কাল দেখা করি। দেখা তো অবশ্যই করব। আজ এতদিন পর ঢাকায় এসেছিস, দেখা না করলে কি চলে বল? তো কখন দেখা করবি? কাল সকাল 10টায় রমনায় চলে আসিস। কাল না হয় তোর জন্য ক্লাস করব না।
ঠিক আছে। তারপর সাহিল পরীর সাথে কথা বলে ফোন রেখে দেয়। তারপর বাসা চলে যায়। রাতের বাজে 8টা। হুট করেই কে যেন বেস্ট ইভেলের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় যে বেস্ট ইভেল একজন লেডি হ্যাকারের হাতে শিকার হয়েছে। সেই নিউজ মুহূর্তের মাঝেই সারা দেশে ভাইরাল হয়ে যায়। সমস্ত টিভি নিউজে একই খবর প্রচার হচ্ছে। মানুষজন বিভিন্নভাবে সরকারি কর্মকর্তা এবং আইসিটি বিভাগের প্রধান কর্মকর্তাকে জেরা করতে শুরু করে যে দেশের সবচাইতে বড় হাতিয়ার বেস্ট ইভেলের টিম যদি একজন লেডি হ্যাকারের হাতে শিকার হয় তাহলে আমাদের মতন সাধারণ মানুষরা কি করবে। কারণ দেশের সমস্ত সিকিউরিটি সিস্টেমে বেস্ট ইভেলের প্রোটেক্ট করেছে। সেখানে তারাই যদি নিজেদেরকে প্রোটেক্ট করতে না পারে, তারাই যদি নিজেদের হ্যাকারের শিকার হয়, তাহলে দেশের কি হবে আর দেশের মানুষের কি হবে? দেশের মানুষ তো সেফ না তাহলে। সেই লেডি হ্যাকার তো যে কোনো সময় ব্যাংক সিকিউরিটি সিস্টেমকে ব্যান্ড করে বা হ্যাক করে বিশাল অ্যামাউন্টের টাকা হাতিয়ে নিয়ে যেতে পারে। আবার কেউ কেউ বলছে যেই দেশের প্রোগ্রামাররাই নিজেদের প্রোগ্রাম সামলে রাখতে পারে না, তারা আবার দেশের বাইরে দেশের হ্যাকার থেকে কি করে রক্ষা করবে। মোট কথা বেস্ট ইভিলদের নামে খানিকক্ষণের মাঝেই মানুষ ধুলোয় মিশিয়ে দেয়। সমস্ত সোশ্যাল সাইটগুলোতে বেস্ট ইভেলকে নিয়ে মানুষজন ট্রোল করতে শুরু করে দেয়। যেই বেস্ট ইভেলের মানুষের চোখের মনি ছিল, সেই বেস্ট ইভেলের সম্মান এখন মানুষের পায়ের কাছে এসে নেমেছে। আইসিটি প্রধান যিনি জেমসের ও সিনিয়র, তিনি এসব দেখে নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে পোস্ট করে যে তিনি রাত 10টায় অনেক কটা টিভি চ্যানেল থেকে লাইভে আসবে। তিনি অনেক কটা টিভি চ্যানেলে রাত 10টায় তার কার্যালয়ে আমন্ত্রণ করেছে। লাইভে কলিং সিস্টেম চালু থাকবে। কারো যদি কোনো ধরনের হ্যাকিং নিয়ে সমস্যা হয় বা কেউ যদি বেস্ট ইভেলদের মতন সে লেডি হ্যাকারের হাতে শিকার হয়, তাহলে তারা কলের মাধ্যমে সেসব জানাতে পারে। কিন্তু মানুষজন সবাই আক্রমণাত্মকভাবেই সেই সময় অপেক্ষা করছে। আইসিসিটি প্রধান রাত 10টায় লাইভে আসতেই মানুষজন তিনাকে লাইভ কল দিয়েই গালাগাল দিতে শুরু করে। কারণ লাইভে কলিং সিস্টেম চালু করে দেয়া হয়েছে। তিনি মানুষের গালাগাল খেয়েও দেশের উগ্র মস্তিষ্কের মানুষগুলোকে শান্ত দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু সবাই তো ক্ষিপ্ত বেস্ট ইভেলদের প্রতি, তাই কেউ তিনার কথা শুনতেই রাজি নন। অকথ্য ভাষায় গালাগাল করেই যাচ্ছে মানুষ, আর তিনি শেষমেশ না পারতে লাইভের চুপচাপ বসে আছে। অন্যদিকে জেড টার্ক ওয়েবে প্রবেশ করে। জেড ডার্ক ওয়েবের প্রবেশ করেছে জানতে পেরে সমস্ত হ্যাকার নিজেদের গাট্টিপোটটা গোল করে পালাতে শুরু করে। কিন্তু জেড আগেই সমস্ত ডার্ক ওয়েবসাইট পুরো শ্মশানঘাট বানিয়ে ফেলেছে। কারণ তার কানেও সেই খবর পৌঁছে গিয়েছে যে কেউ বেস্ট ইভেলদের সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করেছে। কিন্তু এতে তার কোনো আপত্তি নেই। তার আপত্তি হলো সে লেডি হ্যাকার তার নামে অ্যালফাবেট ব্যবহার করেছে। সে ডার্ক ওয়েবসাইটে তো তছনছ করে দিয়েছে। সাথে আইসিটি প্রধান যেই সব চ্যানেল থেকে লাইভে এসেছে সেই সব চ্যানেলের সিস্টেমকে নিজের কবলে নিয়ে নেয়। আর সে নিজেই পরে সেসব চ্যানেল থেকে মাস্ক পরে লাইভে চলে আসে। সমস্ত চ্যানেল থেকে জেটের লাইভ চলছে। তারপর জেড মেকানিক্যাল টোন ব্যবহার করে কথা বলতে শুরু করে। অবশ্য সে লাইভে এসে বেশি কিছু বলে না। সেই লেডি হ্যাকারের উদ্দেশ্য করে শুধু কয়েকটা কথা বলে। बाप से मत ले पंगा, नहीं तो मैं शुरू हो गए तो फिर हो जाएगा दंगा। জেড কে লাইভে দেখে সবার বুক ধুকপুক করে কাঁপতে শুরু করে। কারণ জেড কোনো মানুষ না, সে হ্যাকিং জগতের সবচাইতে ভয়ানক রাওয়ান। তার সামনে কারোর
খাওয়া নেই। সে মুহূর্তের মাঝেই কয়েক শতাধিক হ্যাকারকে পায়ের নিচে রেখে পিষে মেরে ফেলতে পারে। অবশ্য সে সেটা বহু আগে করেও দেখিয়েছে। তারপর সে লাইভ কেটে দিয়ে চলে যায়। জেড লাইভে আসার পর থেকে যে মানুষের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই আতঙ্কে সবাই এখনো আতঙ্কিত হয়ে আছে, বিশেষ করে ডার্ক সাইডের হ্যাকারদের। ডার্ক সাইডের হ্যাকাররা হতাশ হয়ে আছে জেটের আচরণে, কারণ তাদের সমস্ত কিছুই এখন জেটের দখলে। অন্যদিকে জেট ডার্ক ওয়েবে রান করছে। সে পুরো ডার্ক ওয়েব তছনছ করে দিয়েছে। ডার্ক ওয়েবে বাংলাদেশ সার্ভারের কোনো এই হ্যাকারই নেই। সব কয়টাকে সে গিলে খেয়ে নিয়েছে। আর বেস্ট ইভেল তো বহু আগেই ডার্ক সাইড থেকে নিজেদের নাম নিশানা মুছে দিয়েছে। জেড সারা রাত বসে বসে ডার্ক ওয়েব থেকে সেই সকল হ্যাকারদের সিস্টেমকে হ্যাক করেছে, তাদের প্রোগ্রাম ঘাঁটতে থাকে। সে সবার কম্পিউটারে প্রবেশ করে একজনকেই তালাশ করছে। সে হলো সেই লেডি মাফিয়া, যাকে সে খুঁজে পেলে 12টা বাজিয়ে দেবে। কিন্তু সে সারা রাত হ্যাকারদের প্রোগ্রাম চেক করেও সে লেডি মাফিয়াকে খুঁজে পায় না। তার মাথায় যেন আগুন জ্বলছে। সে রাগে কটমট করতে থাকে। রাগে কটমট করতে করতে কিছুক্ষণ পর সে নিজেই শান্ত হয়ে যায়। পরে সে কালো জগতে সবাইকে তাদের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়। সবাই তো মহা খুশি নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়ে, কিন্তু তারা এটা জানে না যে জেড তাদের সিস্টেমের মাঝে কিছু একটা করে রেখেছে। আবারও সেই জেড ডার্ক ওয়েব রেটিংয়ে চলে আসে। ডার্ক ওয়েবে জেটের নামে গুঞ্জন শুরু হয় যে কালো জগতের রাজা হলো জেড। একজন আরেকজনের সাথে ওয়ান করলেও জেটের সাথে ওয়ার করার কথা কেউ ভুলেও মাথায় আনে না, কারণ সবাই জানে যে জেটের সাথে লাগতে গেলে তাদের নাম নিশানাও মুছে যাবে এই ডার্ক সাইড থেকে। অপরদিকে সাহিল সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে রমনার উদ্দেশ্যে রওনা হয়। সে ঘর থেকে বের হতেই পরি তাকে ফোন করে। কিরে, কোথায় তুই? এই তো বাসা থেকে বের হয়েছে। আচ্ছা শোন, তাড়াতাড়ি রামনায় চলে আয়, আমিও বাসা থেকে বের হয়েছি। আসছে। সাহিল একটা রিক্সা নিয়ে রমনায় চলে গিয়ে পরির সাথে দেখা করে। পরি সাহিলের আগেই রমনায় পৌঁছে গিয়েছে। পরি সাহিলকে দেখতে পেয়ে বসা থেকে উঠে এসে তাকে জড়িয়ে ধরে। পরির এমন আচরণে সাহিল থতমত খেয়ে যায়। তবে সে শান্ত মাথায় সাহিলকে বলে, কিরে এভাবে হঠাৎ জড়িয়ে ধরলি যে? আরে আজ এত বছর পর তোর সাথে দেখা, কত আবেগ জমা আছে জানিস তুই, তাই জড়িয়ে ধরেছি তোকে। ও এবার তো ছাড়, আর কতটা সময় জড়িয়ে ধরে থাকবি? পরি সাহিলকে ছেড়ে দেয়। তারপর দুজন মিলে রমনার একটা গাছের নিচে বসে। দুজনে বসে বসে অনেকটা সময় নিজেকে ভাবমূর্তি শেয়ার করে, কারণ আজ অনেক দিন পর তাদের দেখা হয়েছে। সাহিল তাকে জিজ্ঞেস করে, কিরে আর কতদিন তুই এই শহরে থাকবি? পরি সাহিলের কথায় কোনো উত্তর না দিয়ে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে তার দিকে। পরির এমন আচরণে সাহিল কেমন যেন একটা লাগে। সে হাত দিয়ে পরীকে নাড়া দেয় আর বলে, কিরে কি হয়েছে তোর? পরি এবারও কোনো উত্তর দেয় না, কিন্তু সে উত্তর না দিলেও অদ্ভুত একটা কাজ করে। সে সোজা মাথা নিয়ে গিয়ে সাহিলের কাঁধে রাখে। পরির আচরণে সাহিল এবার চমকে ওঠে। কিরে কি হয়েছে তোর? তুই সেই কখন থেকে অদ্ভুত আচরণ করছিস? আসার সাথে সাথেই আমায় জড়িয়ে ধরলি, তার উপরে আবার এখন আমার কাঁধে মাথা রাখলি। তোর আচরণ দেখে মনে হচ্ছে আমি তোর বফ। এই তোর এইসব আচরণের কথা তোর বয়ফ্রেন্ড জানতে পারলে কষ্ট পাবে না বুঝি? আরে তেমন কেউ থাকলে না কষ্ট পাবে। মানে কি, তুই প্রেম করিস না? না, কিন্তু কেন? কারণ হলো আমার জীবনে অনেক বড় একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা এখনো আমার পূর্ণ হয়নি, তাই আমি প্রেম করি না। আর তাছাড়া অবশ্য একজনকে অনেক আগে থেকে ভালো লাগে আমার, তাই কখনো এসবে জড়াইনি। কিসের ইচ্ছে আর কাকে তোর পছন্দ? ইচ্ছের কথা তো বলা যাবে না, কারণ সেটা একদম পার্সোনাল। আর কাকে পছন্দ করি সেটাও বলবো না। আরে এটা তো বল, ইচ্ছেটা পার্সোনাল দেখে হয়তো বললি না, কিন্তু পছন্দের কথা তোর বন্ধু হিসাবে আমায় বলতে পারিস। আচ্ছা সাহিল, তুই কি সেই আগের মতোই কাঁথাই থেকে যাবি? মানে
মানে কি বুঝিস না তুই? না, বুঝি না তো। আর তুই যদি আমাকে বুঝিয়ে নাই বলিস তাহলে বুঝবো কি করে বলতো? আচ্ছা চোখ বন্ধ কর, আমি বলছি তোকে। আরে আজীব তো, কি শুরু করলি তুই? তুই তোর পছন্দের কথা বলবি, এতে আমি চোখ বন্ধ করব কেন? আজিব আমি না, আজিব হলি তুই। কারণ সব কথাই তোর প্রশ্নবোধক চিহ্নটা থাকবে। কখনো প্রশ্ন ছাড়া কারো কথা মানতে পারিস না তুই। আচ্ছা ঠিক আছে, যা, চোখ বন্ধ করলাম। সাহিল চোখ বন্ধ করতে পরি সাহিলের একদম কাছে গিয়ে তার ঠোঁটের মধ্যে স্পর্শ করতে শুরু করে। পরীর নরম ঠোঁটজোড়া সে ইচ্ছে করেই সাহিলের ঠোঁটের সাথে মিশিয়ে দিয়েছে। পরীর এমন আচরণে সাহিল আবারও চমকে ওঠে, কিন্তু সে কিছু বলার মতন অবস্থায় নেই। সে পুরো শকড হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর পরই নিজে সাহিলের ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে নেয় আর বলে, এবার বুঝেছিস কে সেই মানুষ? এবার সাহিল চুপ করে আছে। পরি বোবা জিন এবার তার উপর শোয়ার হয়েছে। কি হলো, কথা বল। পরি, তুই এখনো আমায় পছন্দ করিস? হুম। কিন্তু কেন? কেন মানে? এটা কি ধরনের প্রশ্ন? মানে হলো, কি দেখে তুই আমায় পছন্দ করিস? কারণ তোর আচার আচরণ আমার ভালো লাগে। আর তুই মানুষটা অন্যান্য মানুষ থেকে পুরোপুরি আলাদা। যেখানে স্কুল লেভেলে সবাই প্রেম নিয়ে মেতে থাকতো, সেখানে তুই কোনো মেয়ের ধারে কাছেই মিশতি না। তাই সেই তখন থেকেই তোকে আমার পছন্দ। ও, কিন্তু আমি তো তোকে নিয়ে কখনো সেইভাবে চিন্তা করিনি। চিন্তা করিস না তো, এখন থেকে কর। না, এটা আমি পারবো না, কারণ এসবের মাঝে আমি নেই। আর হ্যাঁ, তবে তুই যদি চাস তোর পড়ালেখা শেষ হওয়ার পর আমরা বাসায় বিয়ের জন্য কথা বলতে পারিস, তখন আমার আর আপত্তি থাকবে না। একদম থাপড়ে গালের দাঁত সব কয়টা ফেলে দিব বেয়াদব। তুই কি আজীবন এই খ্যাত থাকবি বলে শপথ নিয়েছিস নাকি? হ্যাঁ। আর তোর বাসায় কি করতে আমি বিয়ের প্রপোজাল পাঠাবো? কখনো শুনেছিস মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি বিয়ের প্রপোজাল দেয়? আসলে হলো যে, এই রাখ তোর আসলে সোজা এখন থেকেই তুই আমার সাথে রিলেশন করবি। আর বিয়ের সময় হলে সোজা আমার বাসায় গিয়ে বাবার কাছ থেকে আমার হাত চাইবি। আচ্ছা চল, তোকে নিয়ে এবার কোনো একটা রেস্টুরেন্টে যাবো। সাহিল আর কোনো কথা বলে না। সে চুপচাপ পরির সাথে পাশেই একটা রেস্টুরেন্টে যায়। দুজন বসে বসে খাবার খাচ্ছে। তখনই সাহিলের ফোনে একটা ফোন আসে। ফোনটা তার পরিচিত মানুষই করেছে, আর সেই মানুষটা হলো জেমস। সে ফোনটা রিসিভ করে সালাম দেয়। জেমস সালামের উত্তর দিয়ে তাকে বলে, সাহিল, তুমি ইমিডিয়েটলি একটু আমার অফিসে আসো তো। আইসিটি প্রধান আমার অফিসে এসেছে। অনেক বড় একটা ঝামেলা হয়েছে। তুমি তো জানোই যে বেস্ট 11-এর মানসম্মান পুরো ধুলোই মিশে গিয়েছে। তার উপরে আইসি প্রধানের অনেক বড় একটা সমস্যা হয়েছে, যেই সমস্যার সমাধান বেস্ট 11-এরাও করতে পারছে না। আমার মনে হয় তুমিই পারবে সেটার সমাধান দিতে। স্যার, আমি কি করে সব সমস্যার সমাধান বের করব? আগের বার না হয় মিরাকেল ঘটেছে আমার সাথে, প্রতিবার তো স্যার সেই মিরাকেল ঘটাবে না। আরে আসো তো তুমি একবার। তুমি পারো না পারো সেটা পরের ব্যাপার, আগে তুমি অফিসে আসো। ঠিক আছে স্যার, আমি আসছি। এই পরি, আমার অনেক প্রয়োজনীয় একটা কাজ পড়ে গেছে, আমি পরে তোর সাথে দেখা করব। আর আমি বিল দিয়ে যাচ্ছি, তুই খেয়ে দিয়ে খালার বাসায় চলে যাস। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তোকে রেস্টুরেন্টে এনেছি। সো বিল আমি দিব। আচ্ছা ঠিক আছে, যা তুই দিস। এবার আমি চললাম। সাহিল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে জেমসের অফিসে চলে আসে। সে জেমসের অফিসে আসতেই তাকে দারোয়ান আগের দিনের ন্যায় জেমসের কাছে নিয়ে যায়। সেখানে সেই আইসিটি প্রধান এবং আরও কয়েকজন লোক রয়েছে। জেমস সাহিলকে দেখতে পেয়ে বলে, সাহিল, গতকালের সেই মেয়ে আমাদের স্যারের ল্যাপটপও হ্যাক করে নিয়েছে। প্লিজ তুমি কিছু একটা করো, স্যারের ল্যাপটপটা ফিরিয়ে আনো। স্যার, আমি কিভাবে কি করব? কাল তো দেখলেন এই যে আমি একটা কম্পিউটার নষ্ট করে তারপর বাকিগুলো ফিরিয়ে এনেছি, কিন্তু আজ কিভাবে কি করব? সাহিল, তা আমি জানি না, আমি শুধু জানি তুমি পারবে। স্যারের ল্যাপটপের ডাটাবেজের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু রয়েছে। সেসব যদি লেডি হ্যাকার একবার ভাইরাল করে দেয় তাহলে স্যারের অনেক বড় বিপদ হবে, সাথে আমাদেরও অনেক বড় বিপদ হবে, কারণ এমনিই আমাদের নাম ধুলোয় মিশে গেছে। তার উপরে স্যারের ল্যাপটপ হ্যাক করার বিষয় সোশ্যাল মিডিয়ায় ছাড়লে পুরো কলঙ্ক লেগে যাবে, আর গুরুত্বপূর্ণ তথ্য ভাইরাল হলে তো আর কোনো কথাই নেই। স্যার, আমি জানি না কিভাবে কি করব, তবে যেহেতু আপনি আমার উপর ভরসা করছেন তাহলে দেখি কিছু একটা করতে পারি কিনা।
তবে হ্যাঁ, কিছু ইনফরমেশন দরকার আমার। ল্যাপটপের সিকিউরিটি সিস্টেম হ্যাক করার পূর্বে কোনো মেইল বা কিছু এসেছে কি না, নাকি স্যার কোনো লিঙ্কে ক্লিক করার স্যারের ল্যাপটপ হ্যাক হয়েছে? আমার সেই ইনফরমেশনটুকু লাগবে। মানে হলো ল্যাপটপ হ্যাক হওয়ার পূর্বে স্যার ঠিক শেষ কোন কাজটা করেছে। সাহিলের প্রশ্ন শুনে আইসিটি প্রধান বলে, আমার কাছে একটা মেইল আসে যার মধ্যে হ্যাকারদেরকে নিয়ে ব্যঙ্গ করে কিছু লেখা পাঠায় সেই লেডি হ্যাকার, যার মাঝে লেখা ছিল ব্যঙ্গ 11 এবং দেশের সমস্ত পাতি হ্যাকারদের কোনো খাওয়া নেই এখন, তাদের দিন শেষ। বাচ্চারা তোমরা এবার ঘুমিয়ে পড়ো, তোমাদের গ্র্যান্ড মাদারদের এবার একটু খেলতে দাও। তারপর আমি লেখাটা পড়ে শেষ করতেই ল্যাপটপটা হ্যাক হয়ে যায়। প্রধান স্যারের কথা শুনে সাহিলের পুরো মাথায় রক্ত উঠে যায়। সে আর কোনো কথা না বলে একটা চেয়ার নিয়ে প্রধানের ল্যাপটপটার সামনে বসে। তারপর টেবিলে থাকা প্রধান স্যারের ল্যাপটপটা নিয়ে অন্যদিকে ঘুরে এসে নিজের মতো কাজ করতে আরম্ভ করে। সে বুলেট গতিতে টাইপিং করতে থাকে ল্যাপটপের কিবোর্ডে। কিছুক্ষণ পর সে ল্যাপটপটাকে সবার দিকে ঘুরিয়ে দিয়ে চেয়ার থেকে উঠে রাগে ফোঁসফোঁস করতে করতে সোজা জেমসের অফিস থেকে বেরিয়ে যায়। অফিস থেকে বেরিয়ে এসে নিজেকে আড়াল করে ফেলে। এদিকে ল্যাপটপের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে জেমসের অফিসে থাকা সমস্ত লোকজন, কারণ সাহিল অনেক ভয়ঙ্কর কিছু একটা ঘটিয়ে গেছে আইসিটি প্রধানের ল্যাপটপে। সবাই চোখ বড় বড় করে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, কারণ সে হ্যাকারদের মিলন মেলা লাগিয়ে দিয়েছে প্রধানের ল্যাপটপে। আইসিটি প্রধান এবং জেমসের মুখের বুলি বন্ধ হয়ে গিয়েছে। সবাই হতবাক হয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে, কারণ কি করে গেল এটা সেই ছেলে। কারোর তো মাথায় যেন কিছুই কাজ করছে না। ল্যাপটপ দিয়ে এত ভয়ানক কাজ কি করে করলো সেই ছেলে? আর শুধু ল্যাপটপ কেন, উন্নত মানের কম্পিউটার দিয়েও তো এমন কাজ করা সম্ভব নয়। আর সে যেই কাজটা করেছে সেটা কোনো দু চারটে কথা নয়। আইসিটি প্রধান অবাক ভঙ্গিতে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর জেমসের কাছে গিয়ে বলে, কে এই ছেলে আর কিভাবে তাকে তুমি পেয়েছো? স্যার, এই ছেলে একটা সেমিনারে বিজয় হয়েছিল, যেই সেমিনারে আমি বিচারক হিসেবে ছিলাম, তাই সেখান থেকেই ছেলেটাকে আমি চিনি। জেমস, আমার যে করেই হোক এই ছেলেকে লাগবে, আর তোমাদের বেস্ট 11 হেড এই ছেলেকে বানিয়ে দাও। সে কত ভয়ানক হলে আমার এই ছোটোখাটো ল্যাপটপ দিয়ে এতগুলো হ্যাকারের প্রোগ্রামকে সে হ্যাক করে নিতে পারে। কম করে হলেও হাজার খানিক হ্যাকারদের প্রোগ্রামকে সে নিজের কবলে করে নিয়েছে। ছেলেটার কাজকর্ম দেখে আমার নিজের উপর থেকেই আস্থা উঠে যাচ্ছে। কি করে সম্ভব এটা? আর আজ পর্যন্ত বেস্ট 11 সদস্য পর্যন্ত কোনো লিঙ্ক বা ক্লু ছাড়া কারো সিকিউরিটি সিস্টেম ভাঙতে পারেনি। সেখানে এই ছেলে মুহূর্তের মাঝেই এত শত হ্যাকারের 12টা বাজিয়ে দিয়েছে। মিস্টার জেমস, যে করে হোক এই ছেলেকে আমার চাই। প্রথমে তাকে দেখে আমার কোনোভাবেই মনে হয়নি যে সে কিছু করতে পারবে, কিন্তু পরবর্তীতে সে আমাদের সবাইকে গোলকধাঁধার মাঝে ফেলে দিয়েছে তার কাজ দেখিয়ে। মিস্টার জেমস, এই ছেলে কোনো সাধারণ ছেলে না। এই ছেলে হয়তো হ্যাকিং জগতে অনেক বড় মাফিয়া। এই ছেলে চাইলে শত শত হ্যাকারকে হাতের ইশারায় নাচাতে পারে, যা তার কাজকর্ম দেখে বুঝতে বাকি নেই আর। সো এই ছেলেকে যে করেই হোক বেস্ট 11 চাই আমি। স্যার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। হয়তো সে কাকতালীয়ভাবে কিছু করে ফেলেছে, কারণ ছেলেটার চালচলন একদম ভিন্ন। তার কাছে সবার ঊর্ধ্বে হলো লেখাপড়া, আর সেই ছেলে হলো আর সেই ছেলে কালো দুনিয়ার বাদশা হবে কী করে? মিস্টার জেমস, আপনাদের মতো গোবরওয়ালা মাথার জন্যই আজকে বেস্ট 11 এই অবস্থা। আমার ল্যাপটপ বেস্ট 11 ল্যাপটপকে এই ছেলেই সে লেডি হ্যাকারের হাত থেকে উদ্ধার করেছে। কই আপনারা নিজেরা পেয়েছেন সেই লেডি হ্যাকার থেকে কম্পিউটার উদ্ধার করতে? না বেস্ট 11 পেরেছে কোনটা? না স্যার, কেউ পারেনি। তাহলে এই ছেলেকে
এতটা হালকাভাবে নেওয়ার কি আছে? যে ছেলে হ্যাকারদের হাত থেকে ল্যাপটপ ছুটিয়ে আনতে পারে সেই ছেলে মুহূর্তের মাঝে কয়েক শতাধিক হ্যাকারের প্রোগ্রামকে হ্যাক করে হ্যাকারদের মিলন ঘটাতে পারে। আমার এই ছোট্ট খাটো ল্যাপটপে সে কোনো সাধারণ মানুষ না, সে অবশ্যই কালো জগতের অনেক বড় বাচ্চা। সো তাকে বেস্ট 11 আনার ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার, আমি কথা বলবো সেই ছেলের সাথে। সেই ছেলের সাথে কথা বলে তাকে আমার অফিসে নিয়ে আসবেন। আর এখন চলেন, যাদের প্রোগ্রামকে সেই ছেলে হ্যাক করেছে তাদের মাঝে সেই লেডি হ্যাকারকে তালাশ করি। আর শুধু লেডি হ্যাকারকেই নয়, যারা কালো বাজারের ব্যবসা করে এবং অবৈধ কিছু সাথে জড়িয়ে আছে তাদেরকেও আমরা খুঁজে বের করব। তারপর তাদের সিস্টেমে ট্রেকিং ছেড়ে দিব। আর যখন সময় হবে তখন তাদের ইনফরমেশন পুলিশের কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে স্যার। তারপর জেমস আইপি প্রধানের ল্যাপটপ নিয়ে লেডি হ্যাকারের তালাশ করতে থাকে, সাথে বেস্ট ইভেলদেরও তালাশ করছে। এদিকে সাহিল প্রধানের ল্যাপটপ এত বড় একটা কাণ্ড করে নিশ্চিন্তে বাসায় এসে ঘুমাচ্ছে। তার মাথায় প্রচণ্ড রাগ উঠে আছে সেই কথাগুলো শোনার পর থেকে, কারণ লেডি হ্যাকার সবাইকে ব্যঙ্গ করে নিজেকে দেবতা দাবি করাটা যেন সাহিল কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই সে এত বড় কাণ্ড ঘটিয়েছে। অন্যদিকে জেমসের হাতে কিছু একটা লাগে। সে মানুষের প্রোগ্রামে ঢুকে দেখতে দেখতে একজনের প্রোগ্রামে সে কিছু একটা দেখতে পায়। সেটা দেখে তার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটাই লেডি হ্যাকার হবে, কারণ তার চোখে একটা জিনিস পড়ে, আর সেই জিনিসটা হলো 1098 জিবির একটা ফাইল। বেস্ট ইভেলের প্রোগ্রামিং সিস্টেমও এমন একটা ফাইল রয়েছে যেই ফাইলটাও 1098 জিবির। জেমসের পাশে প্রধান বসে আছে। সে তিনাকে ডেকে বলে, স্যার, একজনের সিস্টেমে সন্দেহজনক কিছু একটা পেয়েছি। তার কাছেও সেম একটা ওয়েটের ফাইল, যেই ওয়েটের ফাইল বেস্ট 11-এর কাছে রয়েছে। আর তাছাড়া সাধারণ কোনো মানুষ বা নর্মাল কোনো হ্যাকার এত বড় জিবির ফাইল ব্যবহার করবে না। ঠিক আছে, ফাইলটাতে ঢুকে দেখো কি আছে এতে। জেমস প্রধানের কথা মতো ফাইলে ক্লিক করতেই দেখে সেই ফাইলের ভিতরে আরেকটা ফাইল রয়েছে যার নাম হলো ব্যাংক ইভেল। জেমস এবং প্রধান ফোল্ডারের নাম দেখে বুঝে ফেলে এই কম্পিউটারের মালিক এই সেই লেডি হ্যাকার, কারণ সেই লেডি হ্যাকার এই বেস্ট ইভেলকে ব্যঙ্গ করে ব্যাংক ইভেলের নামে ভিডিও বানিয়েছিল। জেমস তাড়াতাড়ি সেই ফোল্ডারে ঢুকে কি আছে ভেতরেটা চেক করতে থাকে। তখনই তারা দেখতে পায় যে তাদের পুরো ডেটাবেস সেই লেডি হ্যাকার নিজের কাছে কপি করে রেখে দিয়েছে। শুধু তাই নয়, সেই লেডি হ্যাকার তাদের প্রোগ্রামিংয়ের মাঝেও ঢুকে বসে আছে। এসব দেখে জেমস পুরো থতমত খেয়ে যায়। আইসিটি প্রধানও অবাক হয়ে আছে সেই মেয়ের কার্যক্রম দেখে, কারণ একটা মেয়ে কতটা ভয়ানক হতে পারে হ্যাকিং দুনিয়ায় তা এই মেয়ের কর্মকাণ্ড না দেখলে তারা কখনোই বুঝতে পারতো না। জেমস তাড়াতাড়ি কোনো কিছু না ভেবেই সে লেডি হ্যাকারের কাছ থেকে ব্যাংকিফেলের নামক ফোল্ডারটা ডিলিট করে দেয়। তারপর সে ভালো করে ঘাটাঘাটি করতে থাকে লেডি হ্যাকারের প্রোগ্রামিং সিস্টেমে, কারণ যে করেই হোক লেডি হ্যাকারকে তাদের প্রোগ্রামিং থেকে বের করতে হবে, না হয় সে বেস্ট ইভেলদের সমস্ত কার্যক্রম সম্পর্কে অবগত হতে থাকবে। জেমস লেডি হ্যাকারের সমস্ত ডেটাবেস ঘাঁটতে শুরু করে। ঠিক তখনই সেই আইসিটি প্রধানের ল্যাপটপে আবারও হ্যাক হয়ে যায়। কারণ হলো এতটা সময় সেই লেডি হ্যাকার তার কম্পিউটারের সামনে বসেছিল, আর সে বসে বসে অন্য কম্পিউটারের দিক দিয়ে সমস্ত কিছুই দেখছিল। সে দুটো কম্পিউটারকে অ্যাডজাস্ট করে রেখেছে, এটা দিয়ে সে সমস্ত কার্যক্রম করে। আরেকটা কম্পিউটার সে এমনিতেই ব্যবহার করে। তার আসল কম্পিউটার এতটা সময় জেমসের কন্ট্রোলে ছিল, কিন্তু জেমস লেডি হ্যাকারের ডেটাবেস ঘাঁটতে ঘাঁটতে একটা ভুল করে বসে।
সে লেডি হ্যাকারের একটা ট্র্যাপে পা দিয়ে বসে, যার কারণে সাথে সাথে প্রধানের ল্যাপটপ এক্সচেঞ্জ আবারও সে লেডি হ্যাকারের কাছে চলে যায়। পরে সে দ্বিতীয় কম্পিউটার দিয়ে প্রধানের কম্পিউটার নিজের আয়ত্তে নিয়ে তার আসল কম্পিউটারকে যুক্ত করে ফেলে, যার ফলে তার কম্পিউটারে পুরোপুরি এক্সচেঞ্জ আবারও তার কাছে ফিরে আসে। আর সাথে সাথেই সাহিল হ্যাক করা সমস্ত হ্যাকারের এক্সচেঞ্জও সেই লেডি হ্যাকার পেয়ে যায়। সে তো মহা খুশি এত কিছু পেয়ে। অন্যদিকে জেমস আর সেই আইসিটি প্রধান আবারও মাথায় হাত দিয়ে বসে আছে। কি থেকে কি ঘটে গেল তারা ভেবে কুলিয়ে উঠতে পারছে না। এদিকে লেডি হ্যাকার যে কিনা প্রধানের ল্যাপটপ হ্যাক করেছে, সে মহা খুশি হলেও তার ভেতরে ভিন্ন একটা জেদ কাজ করছে, কারণ তার কম্পিউটার আইসিটি প্রধান হ্যাক করেছে। তাই সে এখন প্রতিশোধ নিতে চায় প্রধানের উপরে। সে আইসিটি প্রধানের ল্যাপটপ থেকে অনেক কটা কোম্পানির ওয়েবসাইট হ্যাক করে আইসিটি প্রধানকে ফাঁসিয়ে দেয়। সে প্রধানের আইপি সহ হ্যাকিং ডিটেইল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। আর সাথে সাথেই পুলিশ প্রধানকে খুঁজতে শুরু করে। রাত 10টায় পুলিশ প্রধানকে জেমসের অফিস থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আর প্রধানের সাথে তিনার ল্যাপটপটাকেও পুলিশ জব্দ করে। পুলিশ তিনাদের সহকারী কর্মচারী দিয়ে প্রধানের ল্যাপটপে তল্লাশি চালায়। পুলিশ তাকে বারবার জিজ্ঞাসাবাদ করছে কেন সে এসব করেছে, কিন্তু সে বরাবরই একই কথা বলেছে যে এসব করেনি। তার ল্যাপটপ কোনো এক লেডি হ্যাকার হ্যাক করে নিয়ে তার ল্যাপটপ থেকে এসব করে তাকে ফাঁসাচ্ছে। প্রধান আরও বলে তার ল্যাপটপ তার আয়ত্তের বাহিরে, কিন্তু যখন পুলিশ তার ল্যাপটপ চেক করে তখন দেখতে পায় ল্যাপটপে কিছুই হয়নি। তারা ল্যাপটপের ইজিলি প্রবেশ করতে পারছে। তখন পুলিশ অফিসার প্রধানের উপর রেগে যায় আর তার কোনো কথা না শুনে তাকে ধরে নিয়ে গিয়ে লকআপে বন্দি করে। প্রধান হাজতে বন্দি আর লেডি হ্যাকার তো মহা খুশি। তার খুশির যেন সীমা নেই। সে সাহিলের হ্যাক করা সমস্ত হ্যাকারের প্রোগ্রামিংকে নিজের হ্যাক করেছে বলে ডার্ক ওয়েবে এসে গুঞ্জন ছড়িয়ে দেয়। তারপর সবাইকে তাদের এক্সেল ফিরিয়ে দিয়ে সাহিলের ক্রেডিট সে নিতে থাকে। সে চায় ডার্ক ওয়েবে যেন তার নামেও ভয়াবহতা ছড়িয়ে পড়ে। কিন্তু জেডের তো এই সমস্ত কিছু ইগোতে গিয়ে লাগে, কারণ এই লেডি হ্যাকারের জন্য তার ক্রেজ কমে যাচ্ছে। তাই সে ডার্ক ওয়েবে প্রবেশ করে। ডার্ক ওয়েবে এসে দেখে এমপিজেড নামক গুঞ্জন চলছে। সেসব দেখে তার এত পরিমাণ রাগ উঠে গেছে, সে আবারও পুরো ডার্ক ওয়েবকে তছনছ বানিয়ে দেয়। ডার্ক ওয়েবের সমস্ত হ্যাকারের প্রোগ্রামকে সে আবারও হ্যাক করে নিয়ে তাদের কম্পিউটারকে সে নিজের দখলে করে নেয়। সেই হ্যাকারদের মধ্যে এমপিজেড যে কিনা লেডি মাফিয়া, সেও ধরা পড়ে যায়। এমপিজেডের বুক ধুকপুক করে কাঁপতে শুরু করে, কারণ সে জানে জেড কত বড় মাফিয়া ও হ্যাকিং জগতের। সে মনে মনে দোয়া পড়তে থাকে, কারণ একে তো সে জেডের অ্যালফাবেট ব্যবহার করেছে, 2 জেডের নাম ব্যবহার করে ক্রেডিট নিচ্ছে। অন্যদিকে জেড পুরো গোলাবারুদের মতো পরিপূর্ণভাবে লোড হয়ে আছে। সে এখন আগুনের স্পর্শ পেলেই ভয়ানকভাবে বিস্ফোরিত হয়ে উঠবে। আর তার জন্য আগুন এখন সেই এমপিজেড। সে আবারও সবার প্রোগ্রামে ঢুকে চিরুনি তল্লাশি চালাতে থাকে। হঠাৎ করেই সে এমপিজেডের প্রোগ্রামে প্রবেশ করে বসে। তারপর সমস্ত কিছু চেক করে বুঝতে পেরে যায় এটাই সেই এমপিজেডের প্রোগ্রাম। সে এমপিজেডকে খুঁজে পেয়ে অট্ট হাসিতে লুটিয়ে পড়ে আর বলে, এবার পালাবি কোথায় তুই? তোকে এবার টেনে হিচড়ে সকলের সামনে আনবো। मैंने बोला था बाप से मत ले पंगा, नहीं तो मैं शुरू हो गया फिर हो जाएगा दंगा।
এদিকে এমপি সেট ভয়ে কিরকির করে কাঁপছে আর ভয়ে আতঙ্কে হয়ে আছে। সে তার দ্বিতীয় কম্পিউটার দিয়ে সবকিছু দেখতে পাচ্ছে যে জেড তার প্রোগ্রামে প্রবেশ করেছে, কিন্তু সে কোনো কিছু করতে পারছে না। সে ভয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর উপরে ওয়ালাকে ডাকছে, কারণ জেড তাকে একবার ধরতে পারলে তার নাম নিশানা সহ মুছে ফেলবে। জেড লেডি হ্যাকারের প্রোগ্রামে ঢুকে দেখতে পায় সে লেডি হ্যাকারের কাছে বেস্ট ইভেলদের সমস্ত ডেটাবেজ রয়েছে। শুধু তাই নয়, সে আরও দেখতে পায় আইসিটি প্রধান আইপি দিয়ে যেসব ওয়েবসাইটে হ্যাক করা হয়েছে তার সমস্ত ড্রপ ফাইল এই লেডি হ্যাকারের কাছে। এই লেডি হ্যাকার সমস্ত ওয়েবসাইটের এক্সচেঞ্জ তার নিজের কাছে নিয়ে রেখেছে। জেডের এসব দেখে বুঝতে বাকি নেই যে আইসিটি প্রধান এই লেডি হ্যাকারের ফাঁসিয়েছে। তৎক্ষণাৎ জেড লেডি হ্যাকারের কম্পিউটার থেকে থানায় একটা মেইল পাঠায়, যার মধ্যে রয়েছে কিছু প্রুফ যে প্রধান কিছু করেনি। থানাবাসী প্রধানকে ছেড়ে দেয় এবং তার কাছে শর্মিন্দা প্রকাশ করে। এদিকে জেড লেডি হ্যাকারের প্রোগ্রামে এখনো রান করছে, কিন্তু হুট করে তার এলাকায় পাওয়ার সাপ্লাই এ সমস্যা দেখা যায়, যার ফলে তার ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায় এবং লেডি হ্যাকারের প্রোগ্রাম থেকে তাকে বের করে দেয়া হয়। আর তারপরেই তার কম্পিউটার সাইট ডাউন হয়ে যায়, যার ফলে লেডি হ্যাকার তার এক্সচেঞ্জ আবারও পেয়ে যায়, কারণ সে আইপি হ্যাক করে লেডি হ্যাকারের প্রোগ্রামে ঢুকেছে, যার কারণে লেডি হ্যাকার এতটা সময় কিছু করতে পারেনি। কিন্তু যখন লেডি হ্যাকারের আইপি থেকে ইন্টারনেটের কারণে জেড বের হয়, তখনই তার এক্সচেঞ্জ সে পেয়ে যায়। এমপি জেড নিজের এক্সচেঞ্জ ফিরে পেয়ে খুশিতে নাচা শুরু করে। তার নিজের কাছে নিজেকে এখন এলিয়েন মনে হচ্ছে। সে ভাবছে সে এখন ইন্টারনেট দুনিয়ায় বাদশাহ, কারণ সে ভেবেছে যে তার ড্রপে পা দেয়ার সে তার এক্সচেঞ্জ ফিরে পেয়েছে, কিন্তু আসলে তো সেটা না। জেডকে নেটের কারণে তার প্রোগ্রাম থেকে বের করে দিয়েছে, কিন্তু সেটাতে লেডি হ্যাকার অন্য কিছু ভেবে খুশিতে নাচানাচি করছে। কিন্তু তার মাথাও নেই যে জেড তার ড্রপে পা দিলে জেটের এক্সচেঞ্জ সহ তার কাছে চলে আসতো। সে খুশিতে আত্মহারা জেটের অপারগতা দেখছিল, কিন্তু জেট তো জেটই, তার কাছে হেরে যাওয়া বলতে কোনো কিছু নেই। সে কত বড় খিলাড়ি এই হ্যাকিং দুনিয়ায়, সেটা লেডি হ্যাকার মুহূর্তের জন্য ভুলে গিয়েছে, আর এই ভুলের মাসুল এর পরবর্তীতে তাকে দিতে হবে। অন্যদিকে প্রধান তো পুরো মাথা খারাপ, সে রাগে গিজগিজ করতে করতে বাড়ি চলে যায়। জেমসেরও মাথায় বাজ পড়েছে, সে আর কিছু দেখতে পাচ্ছে না চোখে। একে তো বেস্ট ইভেল অপারক বলে মানুষের চোখে কালার হয়েছে, দুই বর্তমানে যা ঘটছে সে এবং তার টিম তার কোনো সমাধানই খুঁজে বের করতে পারছে না। সে মাথায় ভরা টেনশন নিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সাহিল সকালবেলায় ক্লাসে চলে যায়, তারপর ক্লাস শেষ করে পরীকে ফোন দেয়, কারণ আজও তারা দেখা করবে। আর সেটা গতকাল রাতেই পরী সাহিলকে ফোন করে জানিয়ে দিয়েছে। পরী আর সাহিল একই সাথে রিকশায় বসে রবীন্দ্র সরোবর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারপর সেখানে পৌঁছে দুজন মিলে রবীন্দ্র সরোবর গোল চত্বরে এক পাশে গিয়ে বসে। সাহিল, আমার না ঢাকায় থেকে যেতে ইচ্ছা করছে। কি বলিস পাগলের মতন? তোর বাবা তো বকাবকি করবে, তাছাড়া তোর পড়ালেখার কি হবে? পড়ালেখার গুষ্টি মারি, আর তাছাড়া বাবাই আমাকে বকাবকি করবে না। পড়ি, পাগলের মতন কথা বলিস না। পড়ালেখার গোষ্ঠী মারিস মানে কি? আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? আমি তো পড়ালেখা একেবারে ছেড়ে দিচ্ছি না, ঢাকার কোনো একটা কলেজে ট্রান্সফার হয়ে যাব। না, তার কোনো দরকার নেই। তুই খালার বাড়িতে বেড়াতে এসেছিস, সো কিছুদিন বেড়া, পরে সময় হলে চট্টগ্রাম চলে যাবি। তোর ঢাকায় থাকার প্রয়োজন নেই। সাহিল, এভাবে বলছিস কেন? আমি তোকে ছাড়া কি করে থাকবো? পরি, এমন উদ্ভট রসিকতা আমার ভালো লাগে না। আমি তো বলছি
যে সময় দেখা যাবে। আর তাছাড়া আগে তো আমায় ছাড়া ছিলি, তাহলে এখন থাকতে প্রবলেম কোথায়? সাহিল, সত্যিই তুই অনেক বড় একটা সেলফিশ। যা মনে হয় তোর, কিন্তু আমার কাছে তোর এই বেহুদা রসিকতার দাম নেই কোনো। কারণ তোর এই রসিকতা মানে জীবনটাকে বরবাদ করা। প্রথমে ঢাকা, তারপর চট্টগ্রাম শিফট হওয়া, পরে আবার ঢাকা। কি আজীবন কি এইসব করেই পার করবি নাকি? ঠিক আছে, যা, আমি বেড়ানো শেষ হলে চট্টগ্রাম ফিরে যাব। কিন্তু হনুমানের বাচ্চা, তুই যদি আমায় ছেড়ে অন্য কোনো মেয়ে নিয়ে লুতুপুতু করিস, তাহলে দেখবি সোজা চট্টগ্রাম থেকে এসে তোকে জবাই করে দিয়ে রেখে চলে যাব। তুই কিন্তু এখনও আমায় ভালো করে চিনিস না সাহিল। আমি কিন্তু ভালোর ভালো, খারাপের খারাপ। পরি, সে তুইও আমাকে ভালো করে চিনিস না। যেদিন চিনতে পারবি সেদিন মাথায় হাত দিয়ে বসে থাকবি। দেখা যাবে। আচ্ছা, বাদ দে এখন এসব কথা। এখন কোথায় যাবি সেটা বল। এখানে তো অনেকটা সময় ধরে বসে আছি। জানি না কোথায় যাব, তো যেখানে ইচ্ছা হয় নিয়ে চল আমায়। ঠিক আছে, ওঠ রিক্সায় ওঠ। আমি রিক্সা ভাড়া করে দুইজনে আবার চড়ে বসলাম। তারপর রবীন্দ্র সরোবর অতিক্রম করে রাস্তার অপোজিটে একটা ভালো রেস্টুরেন্ট আছে, সেটাতে পরীকে সাথে নিয়ে ঢুকলাম। রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করেছি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে পরীর মুড অফ হয়ে আছে। ওয়েটার তাকে কি খাবে জিজ্ঞেস করায় সে কোনো উত্তরই দেয়নি। তাই আমার পছন্দ মতো দুইজনের জন্য খাবার অর্ডার করেছি। এই পরী, কি হয়েছে তোর? কিছুই হয়নি। তাহলে তোর মুখ এমন ভার কেন হয়ে আছে? সাহিল, মনে আছে সেই দিনগুলোর কথা, যখন আমরা স্কুলে পড়তাম, তখন কতটা মিশুক ছিলাম দুজনে, কতটা মিল মহব্বত ছিল দুজনের মাঝে। মনে পড়ে। কিন্তু এখন তুই অনেকটাই পাল্টে গেছিস। সময়ের সাথে সাথে পাল্টাতে হয় রে। তাই বলে এতটা পাল্টে যাবি নাকি অন্য কোনো রিলের করিস তুই? আরে না, তেমন কিছু না। তাহলে একটু আগে আমার ঢাকায় আসার বিষয়টা নিয়ে এতটা রিয়েক্ট করলি কেন? কে চায় না সে তার প্রিয় মানুষের কাছে থাকতে? পড়ি, আমি তোর ভালোর জন্যই করেছি। কারণ এক প্রতিষ্ঠানে পড়ালেখা করা উত্তম। বারবার পরিবর্তন করলে পড়ালেখার সমস্যা হয়। আর আমি কি তোকে কাছে থাকতে না করেছি নাকি? তাহলে আমি চট্টগ্রাম থাকবো আর তুই ঢাকায়, সেটা কাছে কি করে হলো? একদম পুরোপুরি কাছেটা না হয় বিয়ে হলেই থাকিস। আর যা যা মাঝে মাঝে চট্টগ্রাম গিয়ে তোকে দেখে আসবো আমি। তাহলে প্রতি মাসে একবার করে চট্টগ্রামে আমায় দেখতে যাবি তুই। আচ্ছা যা, ঠিক আছে যাবো। সাহিলের কথা শুনে পরীর মন ভালো হয়ে যায়। সে এতটা সময় সাহিলের থেকে অনেকটা দূরে বসেছিল, কিন্তু এখন সে একদম সাহিলের কাছে এসে গা ঘেঁষে বসেছে। সাহিল আর পরী অনেকটা সময় রেস্টুরেন্টে কাটায়। পরে সে পরীকে গাড়িতে তুলে দিয়ে সেও বাসায় চলে আসে। সে বাসায় আসতেই দেখে জেমস তার বাড়িতে সামনে। হঠাৎ করে জেমসকে তার বাড়ির সামনে দেখে অবাক হয়ে যায়। স্যার, আপনি এখানে? তোমার খোঁজে এসেছি। কিসের খোঁজে স্যার? কাল তো সমস্যার সমাধান করে দিয়ে এসেছি, নাকি আবারও কোনো সমস্যা হয়েছে? সাহিল, তুমি সমস্যার সমাধান করলেও আমরা সেই সমাধানটাকে নিয়ে বেশিক্ষণ শান্ত থাকতে পারিনি। কারণ লেডি হ্যাকার আবারও প্রধান ল্যাপটপ হ্যাক করে নিয়েছিল। তারপর সেই স্যারের ল্যাপটপ থেকে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে স্যারকে ফাঁসিয়ে দেয়, যার ফলে অনেকটা সময় স্যারকে পুলিশ থানায় আটকে রাখে। ওহ, সো স্যাড। কিন্তু এখন আমার কাছে কি প্রয়োজনে এসেছেন আবার? আর বড় কথা, আমার বাড়ির ঠিকানা পেলেন কী করে? তোমার কাছে এসেছি প্রধান স্যারের রিকোয়েস্ট নিয়ে। তিনি তোমাকে বেস্ট 11-এর হেড হিসেবে দেখতে চায়, আর ঠিকানা তোমার নাম্বার ট্র্যাকিং করে বের করেছি। জেমস সাহিলের নম্বর ট্র্যাকিং করেছে শুনে তার রাগ উঠে যায়, কিন্তু সে নিজেকে শান্ত রেখে বলে, স্যার, আমি কোনো কিছুতেই কাজ করব না, সো আপনি চলে যান প্লিজ। সাহিল, তোমার করজোর অনুরোধ করছি বেস্ট 11-এ কাজ করার জন্য। স্যার, আমি পারবো না ওসব করতে, কারণ আমার পড়ালেখা আছে। তাছাড়া আমার পরিবার নিয়েও আমাকে ভাবতে হবে। আমি ওসব করতে গিয়ে পড়ালেখায় মাইর খাবো, যার ফলস্বরূপ পরবর্তীতে আমার পরিবার রাস্তায় এসে বসবে। সো আমি এসব করতে পারবো না। আমার জীবনে এখন একটাই লক্ষ্য, সেটা হলো পড়ালেখা করে ভালো একটা কিছু করা, ভালো একটা বেতনে চাকরি করা। আচ্ছা সাহিল, তুমি দরকার হয় বেস্ট 11-এর হয়ে কাজ করো না, কিন্তু যখন সমস্যা হবে তখন তুমি এগিয়ে এসো। আর আমি দরকার হলে প্রধান স্যারকে দিয়ে তোমার কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলবো, যাতে করে তোমার ওপরে তিনি কোনো ধরনের চাপ না দেন। তোমার যখন ইচ্ছা হবে তুমি ক্লাস করবে, তোমার যখন ইচ্ছা হবে না তুমি ক্লাস করবে না।
আর তোমার প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা আমাদের তরফ থেকে দেওয়া হবে। স্যার তাও আমি নেই। 2 বার আপনার সম্মানের খাতিরে গিয়েছি আমি, কিন্তু বারবার যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আর আরেকটা কথা শুনে রাখুন, আমি সাহিল চাইলে টাকার বিছানায় ঘুমাতে পারি, কিন্তু আমার ওসবের ইচ্ছে নেই। আমার ইচ্ছে হলো অন্যদিকে। সো আমার যা ইচ্ছে আমি সেটাই করেছি, আর ভবিষ্যতেও করব। জেমস সাহিলের কথা শুনে মন খারাপ করে সেখান থেকে ফিরে আসে। তারপর প্রধানকে ফোন করে সাহিলের বিষয়ে বলে যে সে কাজ করবে না। প্রধান জেমসের কথা শুনে সাহিলের উপরে ক্ষেপে যায়। কি, তার এত বড় সাহস যে সে আমাদের কথার অমান্য করে? ঠিক আছে, বেটাকে দেখছি আমি। আপনি সেই ছেলের নাম্বার আমাকে দেন। প্রধান জেমসের থেকে নাম্বার নিয়ে সাহিলকে ফোন করে। এই ছেলে, তুমি নাকি বেস্ট 11-এর কাজ করবে না বলে অমত করছো? তোমার সাহস তো দেখি কম না। করেছি, কারণ সেসবের প্রতি আমার কোনো ইচ্ছে নেই। আর স্যার, সাহস দেখাইনি আমি, আমার ইচ্ছে হয়নি তাই অমত করেছি। এই বেয়াদব ছেলে, একদম মুখের ওপর কথা বলবে না তুমি। তুমি কিন্তু আমায় ভালো করে চিনো না এখনও। আমি কিন্তু তোমায় সারা জীবনের জন্য হ্যাকিংয়ের মামলায় ভিতরে ঢুকিয়ে দিতে পারি। স্যার, আপনি কি আমায় হুমকি দিচ্ছেন? হ্যাঁ, তোমায় হুমকি দিচ্ছি। তুমি আমার অফার গ্রহণ না করায় অনেক বড় শাস্তি পেতে হবে তোমার। আমি আজকে বেস্ট 11কে দিয়ে বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করে তোমার নাম ফাঁসিয়ে দেব। তারপর বুঝতে পারবে আমার কথা অমান্য করার ফল। প্রধানের কথা শুনে সাহিল এত পরিমাণ রাগ হয় যে সে আর নিজেকে শান্ত রাখতে পারে না। সে রাগান্বিত কণ্ঠে প্রধানকে একটাই কথা বলে। স্যার, সাপের 5 পা দেখেননি কোনোদিন? কিন্তু আজ সেটা আমি আপনাকে দেখিয়ে দিব। তারপর বেস্ট ইভেনের পাওয়ার আর আপনার গলাবাজি কোথায় যায় সেটা দেখবো আমি। তারপর তুম করে ফোন কেটে দেয় সাহিল। ফোন কেটে দিয়ে হাত মুখ না ধুয়ে সেভাবে কম্পিউটার হাতে নিয়ে বসে সে। কিছুক্ষণ পরেই সারা দেশে আতঙ্ক লেগে যায়, কারণ কে যেন দেশের সব কটা সরকারি ওয়েবসাইট এবং বিভিন্ন নামি দামি কোম্পানি যে কয়টা ওয়েবসাইট আছে সব কিছুই হ্যাক করে নিয়েছে। সরকারি লোকজন যখন হ্যাকিংয়ের বিষয়ে তালাশ করে তখন তারা জানতে পারে যে বেস্ট ইভিল এবং আইসিটি প্রধান মিলে এসব কাজ করেছে। পুলিশ সাথে সাথে আইসিটি প্রধান এবং বেস্ট ইভিলের পুরো টিমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিকে সাহিল বসে বসে পৈশাচিক হাসি হাসছে আর চেঁচিয়ে চেঁচিয়ে জেটের বলা সেই 2 লাইন ডায়লগটা বলছে। बाप से मत ले पंगा, नहीं तो मैं शुरू हो जाएगा तो फिर हो जाएगा दंगा। প্রধান, আমার সাথে পাঙ্গা নেওয়া উচিত হয়নি তোর। দেখলি তো মুহূর্তের মাঝেই তছনছ করে দিলাম তোর অহংকারকে। আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে অন্তত আমার সম্পর্কে একবার জেনে নেওয়া উচিত ছিল তোর, যে কার সাথে পাঙ্গা নিচ্ছিস। কিনারা পাবি কি ঠাই, নাকি সে তোকে জ্বালিয়ে দিয়ে করে দিবে ছাই। মর এবার লোহার কুঠরিতে। অহংকারের পতন মাত্র শুরু, কাল দেখ আরও কি হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে রুটিন মোতাবেক ক্লাসে চলে গেলাম। 3 ঘন্টা করে শেষের ঘন্টার আগে বেরিয়ে এলাম, কারণ অহংকারী লোকগুলোকে দেখতে থানায় যাব। একটু রিক্সা নিয়ে থানায় চলে এসেছি। থানার ইনচার্জ আমায় দেখে জিজ্ঞেস করছে, এই ছেলে, থানায় কি কাজে এসেছো? স্যার, আমি প্রধান স্যারেদের সাথে দেখা করতে এসেছি। আমি একটু ওনাদের সাথে দেখা করতে চাই। না, ওনাদের সাথে দেখা করার পারমিশন নেই কারোর। স্যার প্লিজ, আমি অল্প সময়ের জন্য জাস্ট দেখা করব। 2-4 মিনিট সময় দিন স্যার, আমায় প্লিজ। প্রধান তোমার কি লাগে যে ওনার সাথে দেখা করার জন্য এইভাবে মিনতি করছো? আমার শিক্ষক হন তিনি, তেনার খুব কাছের মানুষ আমি। উনি আমায় নিজেই কম্পিউটার সম্পর্কে খুঁটিনাটি ধারণা দেন। তার মানে কি প্রধানের সাথে হ্যাকিংয়ে তুমিও জড়িত? না না স্যার, ওসব কিছু না। আমি তো ভালো করে কম্পিউটারও চালাতে পারি না, কিভাবে হ্যাকিং ট্যাকিং করব। উনি জাস্ট আমার নিজের কাছে রেখে কম্পিউটার শেখায়, কারণ উনি আমার আত্মীয় হয়ে সম্পর্কে। আচ্ছা ঠিক আছে, যাও দেখা করো, তবে সময় বেশি না, 5 মিনিট। ঠিক আছে স্যার। অনুমতি নিয়ে ভিতরে চলে গেলাম চামড়া ছিলা মুরগিগুলোকে দেখার জন্য। ভিতরে গিয়ে দেখি বেস্ট ইভেনের সব কয়টাকে এক কক্ষে ঢুকিয়ে রেখেছে।
আর চামড়া ছেঁড়া প্রধান মুরগিটা এবং জেমসকে এক কক্ষে আটক করে রেখেছে। সোজা জেমস এবং প্রধানের কাছে চলে গেলাম। স্যার, কেমন লাগছে এখন? প্রধান আমার কথার কোনো উত্তর না দিয়ে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম, ও স্যার, কেমন লাগছে লোহার বেড়িঘরে? কে এসেছিল এখানে? অহংকারী মুরগিগুলোকে দেখতে। এই ছেলে, একদম বেয়াদবি করবি না। তুই কিন্তু ভালো করে এখনও আমায় চিনিস নাই। আমি কিন্তু তোর জীবনটাকে পুরো নরক বানিয়ে দিব। স্যার, তার আগে তো 4 দেওয়াল থেকে নিজেকে মুক্ত করেন। সে আমি করে নিব, কারণ আমার মতন লোককে বেশিক্ষণ এই লোহার বেড়িঘরে আটকে রাখবে এমন বুকের পাটা কারো হয়নি। আর মনে রাখিস, আমি আইসিটি প্রধান, আমার ক্ষমতাও কম নয়। স্যার, এত ক্ষমতা দিয়ে কি হলো? পেয়েছেন নিজেকে আটকে রাখতে থানায় আসা থেকে? পারেননি তো। সো মনে রাখবেন, যার তার সাথে পাঙ্গা নিয়ে পেরে ওঠা যায় না। বাপেরও বাপ থাকে, তার জন্য সবসময় নিজেকে গুণে বেঁচে চলতে হয়। না হয় যে কারোর সাথে পাঙ্গা নিতে যাবেন তো এই হালত হবে। বেটা, তোকে তো আমি ছাড়বো না। আমি ভালো করে জানি যে তুই আমাদের সবাইকে ফাঁসিয়েছিস। সো তোর রক্ষা নেই আমার হাত থেকে। পুলিশ তো আমায় বেশি সময় এই লোহার বেড়িঘরে আটকে রাখতে পারবে না, কারণ আমার হাত অনেক লম্বা। আর বাকি রইল বেস্ট 11, তারাও তোকে ছাড়বে না, কারণ তাদের তুই ফাঁসিয়েছিস। তুই ভালো করে জানিস এই না যে বেস্ট 11 কী জিনিস। তাদের নাম খারাপ হয়েছে তো কি হয়েছে, কিন্তু তারপরও তারা পারদর্শী হ্যাকিংয়ের দিক দিয়ে। তাদের মতো ভয়ানক হ্যাকার অনেক কমই আছে এই দেশে। তাদের সাথে পাঙ্গা নেওয়া 2-4টে কথা নয়। মনে কর তোর মৃত্যু নিশ্চিত। তুই আমাদের যেভাবে ফাঁসিয়েছিস, ঠিক এইভাবে বেস্ট 11কে দিয়ে তোকে হ্যাকিংয়ের মামলা ফাঁসাবো। খালি একবার বের হই থানা থেকে, আর অল্প কিছু সময় তুই দুনিয়ার বুকে মুক্ত পাখির মতো উড়ে বেড়া। তারপর এই জীবনের জন্য তোর পচে মরতে হবে লোহার বেড়িকলে। আর আমাদের ওপর যে মিথ্যা অভিযোগ এসেছে সেটা তোর নামে হয়ে যাবে। সাথে আরও কিছু অভিযোগ লাগাবো তোর উপরে। যা বৎস, জিলে আপনি জিন্দেগি। প্রধানের কথা শুনে সাহিলের চরম হাসি পায়। সে শব্দ করে হাসতে শুরু করে। সাহিলের হাসি দেখে প্রধানের আরো রাগ উঠে যায়। এই বেটা, সামনে থেকে যা আমার। ঠিক আছে স্যার, চলে যাচ্ছি, কিন্তু তার আগে আপনার সাথে পার্সোনাল একটা কথা আছে, যেটা আপনার শুনে নেওয়া উচিত। হয়তো আপনার উপকারে আসবে। কি কথা? বলছি, কিন্তু কানটা একটু সামনে আনুন, না হয় জেমস শুনে ফেলবে। জেমস দেয়ালের সাথে পিঠ হেলান দিয়ে বসে আছে, আর প্রধান লোহার বেদিবাদের সামনে এসে সাহিলের সাথে কথা বলছে। না, তুই এমনিই বল, জেমস শুনলে সমস্যা নেই। স্যার, আসলে আপনার ইজ্জতের ব্যাপার স্যাপার, তাই চাইছিলাম কানে কানে কথাটা বলতে। আচ্ছা ঠিক আছে, বল, আমি কান সামনে নিয়ে আসছি। প্রধান সাহিলের একটু সামনে এগিয়ে আসে। তখনই সাহিল লোহার রডের ভেতরে হাত ঢুকিয়ে প্রধানের ঘাড় চেপে ধরে তাকে টান দিয়ে একদম লোহার রডের সাথে লাগিয়ে ফেলে। তারপর প্রধানের কানের সামনে মুখ নিয়ে গিয়ে বলে, শোন, এত সময় ভালো মতন ব্যবহার করেছি, কিন্তু এখন আর না। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর অহংকার আর বেস্ট ইভেনের পাওয়ার অন্য কোথাও গিয়ে দেখাবি, কারণ তোদের মতো 2 টাকার প্রধানকে সাহিল গণনাই ধরে রাখে না। আর বেস্ট ইভেনের কথা তো বাদই দিলাম, তোদের মতন বাচ্চা হ্যাকারকে ফু দেওয়ার আগেই উড়ে যাবে। কালো জগতে জেড নামক হায়নাটার নাম তো শুনেছিস, তাই না? আমি তোর হ্যাকিং দুনিয়ার 14 আদিপুরুষ জেড। কার সাথে হ্যাকিংয়ের ফাপন নিস, মুরগির বাচ্চা প্রধান? কি ভাবিস আমাকে নিয়ে যে 2 টাকার ছেলে আমি? তাহলে ভুল ভাবিস। কান খুলে একটা শুনে রাখ, আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে অনেক কয়েকবার ভেবে নিবি। শুধু বড় গলায় কথা বলার কারণে যদি তোদের ঠিকানায় লোহার কুঠুরি হয়, তাহলে ভেবে নে আমার সাথে লাগতে আসলে তোদের কি হাল হবে। আবারও বলছি, ভালো হয়ে যা, না হয় তোদের মতন 2-4টে প্রধানকে মাটির নিচে গাড়তে আমার বেশি একটা সময় লাগবে না।
বাড়াবাড়ি করলে একদম সব কয়টাকে জ্যান্ত মাটির নিচে পুঁতে দিব, মাথায় রাখিস। চললাম এবার। তারপর সাহিল প্রধানকে ছেড়ে দিয়ে সোজা থানা থেকে বেরিয়ে যায়। আর এদিকে প্রধান ধ্রাম করে মাটির উপরে বসে পড়ে আর দুহাত কানে দিয়ে শক্ত করে কান চেপে ধরে। প্রধানের এই অবস্থা দেখে জেমস তাড়াতাড়ি বসা থেকে উঠে দৌড়ে আসে। স্যার, আপনার কি হয়েছে? আর সেই ছেলে এত বড় বেয়াদবি কেন করলো আপনার সাথে? চুপ চুপ চুপ, সে কোনো ছেলে না, সে ভয়ঙ্কর হিংস্র প্রাণী। মানে কি স্যার, কী সব উল্টাপাল্টা বলছেন আপনি? উল্টাপাল্টা না, সত্যিই বলছি আমি। সে ভয়ঙ্কর এক চিতাবাঘ, যার নাম হলো জে। প্রধানের মুখে সাহিলের আসল পরিচয় পেয়ে জেমসও দু হাত দিয়ে নিজের কান চেপে ধরে কয়েক পা পিছিয়ে চলে যায়। কারণ তাদের দুজনই কানেই এক ধরনের ভয়ানক পেইন দিয়েছে। মানুষ যখন অপ্রত্যাশিত কোনো কিছুকে নিজের চোখে দেখে ফেলে, তখন কিন্তু অনেকেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার ফলে তারা স্ট্রোক করে নিজের প্রাণ হারায়, যার ফলে দেহ যার মর্গে আর আত্মা যায় স্বর্গে। অবশ্য এখানে তেমন কিছু ঘটেনি, তবে তার থেকে কম কিছুও কিন্তু হয়নি। তারা অপ্রত্যাশিত কিছু কথা নিজের কানে শুনে ফেলেছে। যে এই ছেলেটাকে সাদাসিধে মনে করত, সে ছেলেটা আসলে চুপসে থাকা এক ভয়ঙ্কর রাক্ষস। তাদের নিজেরই কানকে যেন তারা বিশ্বাস করতে পারছে না। সাহিলের কথা শুনে দুজনে কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে, এতটা উত্তক্ত হয়ে গিয়েছে তাদের কান। কানে হাত দিয়ে ভয়ঙ্কর চাহনি দুটো মানুষের দিকে তাকিয়ে আছে, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। প্রধান তো একদম চুপচাপ হয়ে গিয়েছে। প্রধানের নীরবতা দেখে যেন মনে হচ্ছে সে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। তবে সত্যিটা কিন্তু ভিন্ন, আর সেটা আপনারা সবাই জানেন। এদিকে সাহিল বাসায় এসে পড়েছে। তার ভিতরটা অনেক হালকা লাগছে আজকে, কেন জানি না। তাই খাবার খেয়ে রুমের দরজা আটকে দিয়ে লম্বা একটা ঘুম দেয়। অন্যদিকে থানায় ঊর্ধ্বতম কর্মকর্তা এবং বিভাগীয় প্রধান বেস্ট ইভেলের কাছে যায় আর তাদেরকে প্রেসার দেয় যে তারা যেন সমস্ত ওয়েবসাইটে আগের মতো সচ্ছল করে দেয়। কিন্তু তারা অপারগতা স্বীকার করে আর বলে যে তাদের কাছে এই ওয়েবসাইটের কোনো কিছুই নেই। এই ওয়েবসাইটটায় সিকিউরিটি অন্য কেউ দিয়েছে, আর যে দিয়েছে সে কোনো নর্মাল হ্যাকার না। তাই তাদের পক্ষে সম্ভব না সেই হ্যাকারের বিরুদ্ধে গিয়ে ওয়েবসাইটকে সচ্ছল করা, কারণ সে ওয়েবসাইট হ্যাক করে অনেক কড়া সিকিউরিটি দিয়ে রেখেছে। এর মাঝে সবাই হতাশ হয়ে আইসিটি প্রধানের কাছে যায় আর বলে, প্রধান সাহেব, আপনার বেস্ট 11 তো মানতেই নারাজ যে তারা সমস্ত ওয়েবসাইট হ্যাক করেছে। সো আপনি তাদেরকে গিয়ে বুঝিয়ে বলুন যে তারা যেন সমস্ত ওয়েবসাইট রান করিয়ে দেয় আর সিকিউরিটি সরিয়ে দেয়। প্রধান বিভাগীয় হেডকে বলে। এইসবের পিছনে আমাদের কারো হাত নেই, এইসব অন্য কেউ করছে। সো আমাদের কারোর পক্ষে সম্ভব না ওয়েবসাইট রান করা। প্রধান স্যার, আমরা জানি যে আপনি বা আপনার ছেলেরা কিছুই করেনি, কিন্তু কি করব বলেন? সমস্ত প্রমাণ আপনাদের দিকে, তাই আপনাদেরকে আটক করেছি। কিন্তু বিশ্বাস করুন, আমাদেরও লজ্জা লাগছে আপনাকে এভাবে থানায় আটকে রাখতে। তাই আপনাকে আমরা ছেড়ে দিব, কিন্তু তার জন্য আপনি আমাদেরকে একজন হ্যাকার খুঁজে দেন, যে কিনে সমস্ত সাইটকে সেই হ্যাকারের হাত থেকে ফিরিয়ে আনতে পারবে। এমন কোনো বাপের বেটা জন্ম হয়নি যে কিনা সেই হ্যাকারের হাত থেকে সমস্ত ওয়েবসাইটকে ফিরিয়ে আনতে পারবে। তবে হ্যাঁ, একজন আছে যার নাম হলো জে। আপনারা তার তালাশ করুন। সেই যেই একমাত্র ব্যক্তি যে কিনা আপনাদেরকে এসবের হাত থেকে মুক্ত করতে পারবে। কোথায় পাবো সেই জিকে? ডার্ক ওয়েব, তাকে তালাশা করুন, পেয়ে যাবেন। অবশ্য আপনারা তাকে পাবেন না, সে নিজেই আপনাদের সাথে যোগাযোগ করবে।
প্রধান কেন জানি জেটের বিষয় নিয়ে মুখ খুলে না। সে চাইলেই জেট মানে সাহিলের পরিচয় বা ঠিকানা দিতে পারত, কিন্তু সে সাহিলের ব্যাপারে কিছু বলে না। ঠিক আছে, আমরা তাই করছি। থানায় লোকেরা ডার্ক ওয়েবে একটা নিউজ ছাড়ে জেটের নামে, যেখানে তারা উল্লেখ করে যে জেটের সাহায্যে তাদের প্রয়োজন। সেই সুযোগে এমপিজেড এবং জেটের নামে ফেক আইডিটি বানিয়ে তাদের সাথে যোগাযোগ করে। থানার লোক যখন তার সাথে ওয়েবসাইটের ব্যাপারে কথা বলে, তখন এমপিজেড তাদের কাছে টাকা দাবি করে। বিভাগীয় প্রধান তখন তার সাথে একটা চুক্তিতে যায় যে তাকে টাকা দেয়া হবে তার চাহিদা মতো, কিন্তু কাজে শুরুতেই সে পুরো পেমেন্ট পাবে না। অর্ধেক সে কাজের শুরুতে পাবে আর বাকিটা কাজের পরে। এমপিজেড রাজি হয়ে যায়। তারপর কাজের আগেই পেমেন্টের নিয়ে 2 ঘন্টা সময় চায়, কিন্তু দুঃখের বিষয় সে কোনোভাবেই কোনো কিছু করতে পারে না, কারণ সেখানে জেড সিকিউরিটি দিয়ে রেখেছে। তাই এমপিজেড টাকাগুলো নিয়ে চুপচাপ কেটে পড়ে। 2 ঘন্টা পেরিয়ে গেলে সেই কবেই, কিন্তু ওয়েবসাইট আনলক হওয়ার কোনো নাম গন্ধ নেই। সবাই এখনো অপেক্ষা করে বসে, কিন্তু এমপিজেড তো ফেক। জেড সেজে বহুকাল আগে টাকা নিয়ে চম্পট হয়ে গেছে। এদিকে সাহিল বিকালবেলায় ঘুম থেকে উঠে ভাবে যে সে সমস্ত ওয়েবসাইট থেকে নিজের সিকিউরিটি সরিয়ে দিয়ে সবাইকে সবার ওয়েবসাইট ফিরিয়ে দেবে, কারণ ওয়েবসাইট হ্যাক করার ফলে ওয়েবসাইটের মালিকদের অনেক সমস্যা হচ্ছে, আর সাহিল কারোর সাথে অন্যায় করতে রাজি না। তাই সে সবাইকে সবার ওয়েবসাইট ফিরিয়ে দেয়। অন্যদিকে লেডি হ্যাকার ফেক নাম দিয়ে টাকা হাতিয়ে নিয়ে সেই টাকা দিয়ে বাহিরের দেশ থেকে ইন্টারন্যাশনাল অনেক কয়েকজন হ্যাকারের হায়ার করে জেটের সিকিউরিটি প্রোগ্রাম হ্যাক করার জন্য। যাদেরকে লেডি হ্যাকার হায়ার করে তারাও অনেক ভয়ঙ্কর হ্যাকার। কালো জগতে তাদেরও বেশ নামডাক আছে, কিন্তু সেই নামডাক বাহিরের কান্ট্রির জন্য। রাত 10টা লেডি হ্যাকার হায়ার করা সমস্ত ইন্টারন্যাশনাল হ্যাকার মিলে একসাথে জেটের কম্পিউটারের উপর মিশন চালাচ্ছে। লেডি হ্যাকার মোট 5 জন হ্যাকারকে হায়ার করেছে। তারা সবাই ভিন্ন ভিন্ন কান্ট্রি। সবাই মিলে সিকিউরিটি প্রোগ্রাম আনলক হয়ে যায়। সেটা দেখে লেডি হ্যাকার এবং সমস্ত হ্যাকার খুশিতে আত্মহারা হয়ে যায়, কিন্তু তাদের কল্পনাতে নেই যে জেড সে তার কম্পিউটারের সামনে বসে আছে আর বসে বসে তাদের তামাশা দেখে হাসছে। আরে আরে, ওয়েট ওয়েট, কোথায় যাচ্ছেন? গল্প তো এখনো শেষই হলো না। গল্পের ইন্টারেস্টিং মুহূর্ত এখনও বাকি আছে। তো পরবর্তী সিজন মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের কমেন্ট করে জানান যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।